আচ্ছা, স্কোয়ারটা দেখেন, এই সার্কেলটা দেখেন, সার্কেলটা কত ইজি ছিল। ফার্স্ট অফ অল একটা রেক্ট্যাঙ্গেল নেবেন যেটা আর্টবোর্ডের কর্নার থেকে আর্টবোর্ডের কর্নার পর্যন্ত আসবে, এবং এইটার একটা কালার দেন, স্ট্রোক বন্ধ করে দিবেন। স্ট্রোক কালার আমি নান করে দিলাম, ফিল কালার আমি একটা, ধরেন একটা গ্রিন দিলাম। এখন এটাকে যখন ফাইল থেকে আপনি এক্সপোর্ট করবেন, দেখেন অনেকের এই ইস্যুটা হচ্ছে, আপনি দেখতে পারবেন যে আপনার আর্টবোর্ডটা পুরো এটা জুড়ে আছে। এখান থেকে ফিট অন স্ক্রিন দেন, দেখতে পারবেন পুরো আর্টবোর্ড একদম জুড়ে, আপনার কোনো হোয়াইট স্পেস নাই। সো এটাকে এক্সপোর্ট করলে কোনো হোয়াইট স্পেস পাবেন না। কিন্তু যদি আপনি এইরকম করে রাখেন না, এই যে সামান্য একটু, এটাকে এবার এক্সপোর্ট করেন, ফিট অন স্ক্রিন, ওই যে সাদা একটা দেখছেন না ব্লকের মতো, ওইটা মানে হচ্ছে ট্রান্সপারেন্ট। ওইটাকে যখনই PNG-24 ফাইল হচ্ছে ট্রান্সপারেন্ট হয়, অর্থাৎ আপনি একে যেখানে বসাবেন ওই জায়গাটুকু অন্য পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে ওই ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবে। তো আপনি একে যদি জেপিজি তে কনভার্ট করেন, দেখতে পারবেন ওইটুকু এরিয়া সাদা আসবে, দেখছেন? তো আপনারা এই মিস্টেক করতেছিলেন যে একটা ডিজাইনের আর্টবোর্ড পর্যন্ত নিয়ে যান নাই, যে কারণে আপনাদের এজ গুলা দেখা যাচ্ছিল। ঠিক আছে, কালার মোড সবসময় RGB হবে না। RGB শুধুমাত্র যেগুলো আমরা ডিজিটাল মিডিয়া দেখবো সেগুলো, প্রিন্টের সময় আমরা কালার মোড CMYK কে নিব। আচ্ছা, আরেকটা যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে সার্কেলটা। আচ্ছা, সার্কেলটা আমি কালারটা এটাকে নিয়ে আসি, কপি করলাম, এখানে আমি কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, এই যে এটা। তো এখান থেকে আমি জাস্ট কালারটা পিক করলাম, এই তো। এখন আমার সার্কেল লাগবে দুইটা। লেখা তো পারবেন, এই লেখা তো সবাই লিখছে, সার্কেলটাতে প্রবলেম। সো এখান থেকে সার্কেল নিলাম, ইলিপস টুল নিয়ে আমি একটা সার্কেল বানালাম জাস্ট শিফট ধরে, এন্ড এটার ফিল কালার হলো সাদা, এই মাঝখানে রেখে দিলাম। দেখছেন কই রাখছি? ওর সেন্টার পয়েন্ট আর আমার আর্টবোর্ডের কর্নার একদম মিলাই দিছি। আপনাদেরকে ইজিয়েস্ট ওয়ে দেখাচ্ছি, আরেকটা ওয়ে আছে দেখাবো। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা, ঠিক আছে? একদম কর্নারে রাখছি না। এইবার সার্কেল টুল নিয়ে আমি একদম এই কর্নার থেকেই শিফট আর অল্টার চাপ দিয়ে ধরে সার্কেল বানাবো, শিফট আর অল্টার চাপ দিয়ে ধরে। দেখবেন আরেকটা সার্কেল আসছে এক্স্যাক্টলি ওই রকমই, ওই সেন্টার থেকে সার্কেল হয় কখন? শিফট আর অল্টার চাপ দিয়ে করলে, আর কর্নার থেকে যখন ওটা হয় তখন শুধু শিফট চাপে ধরলে। ঠিক আছে, এখন আমি এটাকে কি করব, ফিল কালার বন্ধ করে স্ট্রোক কালার সাদা করে দিব, দিয়ে এখানে স্ট্রোক পয়েন্ট বাড়ায় দেন যত মোটা আপনার লাগবে। এই যে ধরেন এত মোটা না, আরো মোটা করেন, আপনার লাগবে আরো মোটা। এই যে করছেন, এবার ফাইল থেকে এক্সপোর্ট করেন, দেখেন ওইটা সার্কেল এক্স্যাক্ট ওই সার্কেল হয় কিনা। এই যে কিভাবে করছি, সিম্পল ওয়ে। যে কোনো শেপ বা সার্কেল, যে কোনো শেপ আর কি, আপনি যদি শিফট ধরে করেন, দেখেন একটা কর্নার থেকে কিন্তু হচ্ছে, রেশিওটা একটা কর্নার থেকে নিয়ে তারপর সেম রেশিওতে বড় হচ্ছে। বাট আপনি যদি অল্টার চেপে ধরেন, দেখেন সেন্টার থেকে হচ্ছে, দেখছেন? তার মানে শিফট অল্টার চেপে ধরলে সার্কেলটা সেন্টার থেকে হবে, আর শুধু শিফট ধরলে যে কোনো শেপ বলেন, শুধু সার্কেল না, যে কোনো শেপই কর্নার থেকে হবে। ছবিও বড় ছোট হবে কর্নার থেকে শিফট ধরলে, আর শিফট অল্টার ধরলে সেন্টার থেকে হবে। ঠিক আছে, এইটাও একটা ওয়ে। আরেকটা ওয়ে যেটা আপনাদের দেখাই, আরেকটা জিনিস শিখতে পারবেন, কপি পেস্ট। আমরা কি করলাম, সেন্টার থেকে করলাম না একটা, এটা সার্কেল নিছি, আবার একটা সার্কেল নিয়ে শিফট অল্টার ধরে এই সেন্টার থেকে করছি, রাইট? এইভাবে করলাম। বাট এটা বাদ দিয়ে আরেকটা ওয়ে আছে। আরেকটা ওয়ে কি, সিলেকশন টুল দিয়ে একটা সার্কেল বানাইছেন, এটাকে সিলেক্ট করেন, বা ধরেন আপনার এই সার্কেলটা আরো বড়, এরকম একটা সার্কেল কিন্তু, ঠিক আছে? এই যে সার্কেলটা বানাইছি, এবার এটাকে কপি পেস্ট করব, কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ, নট ভি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এফ দিলে কি হবে, একটা সার্কেলের উপর আরেকটা সার্কেল দেখেন দুইটা হয়ে গেছে কিন্তু। কপি পেস্ট করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দিয়ে করলে পেস্ট ইন ফ্রন্ট, অর্থাৎ একই শেপের উপর আরেকবার হচ্ছে পেস্ট হয়ে যাবে, একদম একই শেপের উপরে, এক্স্যাক্ট ওর উপরে পেস্ট হবে। বুঝতে পারছেন? কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল এফ। পুরা সার্কেল ছিল না, দেখেন পুরা সার্কেল তো বানাই নাই কেন, এটা তো পারফেক্ট সার্কেল, আমার যতদূর মনে হয় ছিল পারফেক্ট সার্কেল ছিল। দেখি, পারফেক্ট সার্কেল না হইলে করব না, বাদ।
কারণ পারফেক্ট সার্কেল না হইলে আমাদের এখন ইজিলি করা যাবে না। কই একে কপি করি, এইটাকেই বানাবো, এক্স্যাক্টলি এটাই বানাবো। এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমরা এটাকে শিফট ধরে বড় করলাম, একদম কর্নার থেকে কর্নারে আর্টবোর্ডের উপর বসাই দিছি, কারণ আমরা এক্স্যাক্ট এই জিনিসটা বানাবো। এই যে আর্টবোর্ডের উপর বসাইছি না, বসানোর পর আমরা এটাকে কি করব, ডান পাশে নিয়ে গেলাম, বাম পাশে। তারপরে আমরা এখানে এই রেক্ট্যাঙ্গেল যে কালারটা ছিল ব্যাকগ্রাউন্ডে, আমি এটা আনি এখানে বসাই দিলাম। ঠিক আছে, এবার দেখেন এক্স্যাক্টলি এটা বানানো যায় কিনা, এক্স্যাক্ট সার্কেল কিনা দেখি। এই যে সার্কেলটা আমি বানাইলাম এই কর্নার থেকে এরকম, এই একটু চ্যাপ্টা আর কি, এক্স্যাক্ট না বাট একটু চ্যাপ্টা। লেটস সি, কালার চেঞ্জ করেন, হইলো চ্যাপ্টা, তো সমস্যা কি, তাই বলে এত ডেঞ্জারাস না হবে। এই যে একটা সার্কেল বানাইলাম আমি, এই সামান্য একটু এরকম চ্যাপ্টা, এই কর্নার ধরে এই যে সার্কেলটা, এইটুক তো পারবেন। একটা সার্কেল বানাইলাম যেটা ওই গেল আপনারা, এই যে সার্কেলটা বানাইছেন না, চ্যাপ্টা হইলে বা লম্বা হইলে আপনি কর্নার ধরে একে আবার ম্যানিপুলেট করতে পারবেন, ফ্রি ফর্ম না, ফ্রি ট্রান্সফর্ম আপনি করতে পারবেন। এই সার্কেল বানানোর পরে দেখেন, যদি যেহেতু এক্সাক্ট সার্কেল না, সো আমাদের প্রথম মানে বুদ্ধিটা এখানে কাজে লাগবে না, যেহেতু এক্সাক্ট সার্কেল না। আমি এখন যেটা দেখাতাম ওইটা দিয়ে করতে পারতেন এটা। সো এইটার ওয়ে যেটা বললাম, কপি পেস্ট, অপোসিটি আমরা বাড়াইনি কারণ আমরা বুঝছি কি করতে হবে। এবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ দিলে একই জায়গার উপর দুইটা জিনিস হয়ে যাবে, মানে একবার কপি একবার পেস্ট হবে। পেস্ট ইন ফ্রন্ট মানে একটা শেপ যেখানে আছে ঠিক ওইটার উপরেই করবে, কোনো এক পিক্সেল এদিক ওদিক নড়বে না, এক্স্যাক্ট সেম জায়গার উপর কপি পেস্ট করবে। কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল এফ, ঠিক আছে। আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করলাম, এই যে, তার মানে আমার এখন এখানে দুইটা সার্কেল, বুঝছেন। উপরের সার্কেলটাকে ধরে সিলেক্ট করে এবার আমি এটাকে শিফট ধরে বড় করে দিলাম, শিফট আর অল্টার ধরে বড় করে দেওয়ার পর এটাকে আমি স্ট্রোকে কনভার্ট করলাম, করে এবার অপোসিটি এখান থেকে স্ট্রোক পয়েন্ট বাড়ান। কত স্ট্রোক পয়েন্ট লাগবে আপনার, বাড়াতে থাকেন। এই যে এরকম। এবার এই দুটার কালার জাস্ট আমার কি সাদা কালার, দুইটার কালার তো দুই ভাবে দিতে হবে, ভিতরেরটা ফিল কালার হচ্ছে সাদা আর বাইরেরটার স্ট্রোক কালার হচ্ছে সাদা। এই দুটাকে ধরে আপনি আপনার ডিজাইনে নিয়ে যেয়ে বসায় দেন, এই যে হয়ে গেল। এটা দেখেন, এখন এটাকে ফাইল থেকে এক্সপোর্ট করেন। এই যে দেখছেন একটুখানি গ্যাপ আছে না, এইটাই আমার প্রবলেম হয়ে যেত যখন আমি এক্সপোর্ট করে ফেসবুকে দিতাম, ওই উপরের দিকে দেখতেন যে সাদা হয়ে আছে। সো এটা একটু নজর দিবেন, জুম করে দেখবেন যে আর্টবোর্ড পর্যন্ত যায় কিনা। কন্ট্রোল ভি না পেস্ট, হ্যাঁ কন্ট্রোল ভি দিলে কি হবে, কন্ট্রোল এফ দিলে কি হবে দেখেন। আমি এই সার্কেলটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিছি, অন্য কোথাও কিছু হয়েছে হয় নাই, কিন্তু কপি ঠিকই হয়েছে একদম এক্সাক্ট ওইটার উপরে। আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে দেখছেন সরে গেছে। আমি চাচ্ছি না ও সরে যাক, আমি চাচ্ছি যে একই জায়গার উপর থাকুক, সেই ক্ষেত্রে কন্ট্রোল এফ দিলে পেস্ট ইন ফ্রন্ট হবে এইটা। আচ্ছা, আর কি প্রবলেম ছিল আপনাদের, যে পলিগন কাটতে পারতেছেন না। পলিগন টুল নেন, এখান থেকে পলিগন টুল নিয়ে আপনি শিফট ধরে বড় করেন, এক্সাক্ট সাইজটা পাবেন। আমি কালার দিয়ে নিলাম, এই যে। এবার এটাকে ঘুরা দিব, ঘুরানোর পর এটাকে আমি ফিল থেকে স্ট্রোক কালার দিয়ে স্ট্রোকটা মোটা করলাম। এবার আপনি কাটেন সিজার টুল দিয়ে, কই কই কাট আছে, সিতে সিজার টুল, এই যে সিজার টুল নেন। এই যে নীল পাত আপনি ধরেন এখানে কাটবেন আর এখানে কাটবেন, এভাবে পাথের উপর ক্লিক করলে ওটা কেটে যাবে। এই যে এখান থেকে ওইটুকু ডিলিট করে দেন, এই যে ডিলিটেড, কাট হয়ে গেছে। আর আপনার কত বড় কাটতে হবে আপনার ডিজাইন দেখে আর্ট আপনি কাটেন। এই পাথের উপর ক্লিক করেন, এই পাথের উপর ক্লিক করেন, সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন, তাহলেই হয়ে যাবে। এই যে কেটে গেছে, সিজার টুলের কাজ, ঠিক আছে।
আর কি যেন বললেন আপনাদের আর্টবোর্ডের এজ তো দেখালাম, আর কি ইস্যু ছিল কোনো? আর কোনো ইস্যু কারো? ও ট্রায়াঙ্গেল অনেকে বানাইতে যায় লাইন টুল দিয়ে বানাইছেন, কেন? পলিগন টুল দিয়ে যখন ক্লিক এন্ড ড্র্যাগ করবেন তখন আমি বলছিলাম কিবোর্ডের আপ অ্যারো এবং ডাউন অ্যারো দিয়ে পলিগনের কর্নারগুলো বাড়ে এবং কমে। আপ অ্যারো দিলে পলিগন থেকে দেখেন হেক্সাগন, পেন্টাগন, অক্টাগন, দিন দুনিয়ার যত গণ আছে সবগুলো হবে এখানে উপরের অ্যারো কি দিয়ে। আর ডাউন অ্যারো কি ক্লিক করলে এই যে ট্রায়াঙ্গেল, তিনটা কোণা, তারপর চারটা কোণা, উপরের অ্যারো কি ক্লিক এন্ড ড্র্যাগ করা অবস্থায় কিবোর্ডের অ্যারো কি, আপ অ্যারো দিলে কর্নার বাড়ে, ডাউন অ্যারো দিলে কর্নার কমে। সো এটা দিয়ে আমি এভাবে টার্গেট কি বলে ট্রায়াঙ্গেল বানাতে পারতাম। একটা কালার ছিল ফিল, একটা কালার ছিল স্ট্রোক, এই তো, আর কি ছিল? আর কিছুই ছিল না। এটা ছিল ফিল, এটা ছিল মনে হয় এরকম কমলা কালারের একটা স্ট্রোক, সরি এটা ছিল ফিল, নিচেরটা এরকম ছিল। শ্যাডোটা দেখান ভাই, স্যার ওটা দেখাতে পারবো না বিকজ ওটা পেন টুল লাগবে। হ্যাঁ নিচে উপরে চলে যায়। ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক তো আপনাকে ওটা ওয়েবসাইট করে দিবে, আপনি ওয়াটারমার্ক দেখে কি করবেন? ওটা তো ওয়েবসাইট বানাবে, তা আপনার কাজ না। আরেকটা জিনিস যেটা বললাম, কি যেন বলতে চাইলাম, এখনই আমি দেখাতে ছিলাম আপনাদের ডিজাইন একটার উপরে আরেকটা, হ্যাঁ ওটাতে আসতেছি, ওটা আমাদের আজকে দেখাবো। সো এই কটা বাদ দিয়ে কারো কোনো প্রবলেম না থাকলে আমি আমার ক্লাস স্টার্ট করব, বলেন আজকের ক্লাস। লাইন সেগমেন্ট টুল, লাইন সেগমেন্ট টুলের কাজ হচ্ছে লাইন আপনার বানাইতে সাহায্য করে ক্লিক এন্ড ড্র্যাগ করে, ঠিক আছে? ও লাইন বানাবে আর কিচ্ছু করবে না, ও লাইন জাস্ট বানাবে। আরেকটা জিনিস করা যায় যেটা লাইন সেগমেন্ট টুল দিয়ে, সেটা হচ্ছে কার্সারের দিকে নজর রাখবেন। লাইন সেগমেন্ট টুল দিয়ে যখন আপনি টানবেন তখন ও আপনাকে দেখাবে ডিসটেন্স আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। যেমন এখন এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 270 ডিগ্রি। এখন এখানে মেবি 0 ডিগ্রি, হ্যাঁ এই যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসটেন্স আর লাইন দেখায়। এই ক্লিক এন্ড ড্র্যাগ, ক্লিক এন্ড ড্র্যাগ করলে লাইন বানায়, এই আর কিছু না। লাইন সেগমেন্ট টুলের আর কোনো ইউসেজ নাই। আচ্ছা আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, এন্ড আমরা কিছু কোটেশন করছি না, এখন তো সব আমরা টাইপোগ্রাফি টাইপ শেপ দিয়ে বানাইছি। এবার আমরা ইমেজ ইউজ করে করব, ঠিক আছে? এবার দেখবো আপনাদের ক্রিয়েটিভিটি কার কত। ইমেজ ইউজ করে আমরা কোটেশন পোস্ট বানাবো। আচ্ছা এখানে দেখেন, আমরা প্রথমে পিক্সেলসে গেছি। যারা শুরুতে আসেন তারা হয়তো নোটিস করছেন আমি পিক্সেলসে খুঁজতেছিলাম। এটা হচ্ছে এমন একটা সাইট যেখানে আপনারা ফ্রি ইমেজেস পাবেন, ঠিক আছে? রিসোর্সেস পাবেন, ছবি ফ্রি, কপিরাইট ইস্যু ছাড়া, ঠিক আছে? এগুলা কপিরাইট ইস্যু ছাড়া, এগুলা ছবি, এগুলো আপনি কপিরাইট ইস্যু ছাড়া যে কোনো ডিজাইনে ইউজ করতে পারেন উইদাউট এনি কপিরাইট ইস্যু, ভায়োলেশন হবে না, যে কোনো ছবি পাবেন। এটা একটা সাইট পিক্সেলস। আরেকটা আছে আনস্প্ল্যাশ, ঠিক আছে? আনস্প্ল্যাশে আপনারা পাবেন কপিরাইট ইস্যু ছাড়া ফ্রি স্টক ইমেজেস, ফ্রি ইমেজেস। তারপরে আপনারা আরেকটা সাইট আছে যেটা হচ্ছে আপনার পিক্সাবে, ঠিক আছে? পিক্সাবেতে আপনারা এরকম ছবি পাবেন, ভিডিও পাবেন ফ্রি, কপিরাইট ইস্যু ছাড়া, কপিরাইট ইস্যু এর মধ্যে থাকে না। এখান থেকে আমরা জাস্ট কি করছি, এরকম তিনটা ছবি খুঁজে বেছে বার করছি, সবগুলো আমি পিক্সেলস থেকে বার করছি, এরকম তিনটা ছবি, ঠিক আছে? তিনটা ছবি আমরা খুঁজে বের করছি। আচ্ছা এখন সোশ্যাল মিডিয়া পোস্ট যখন আমরা আপনার বানাবো তখন আমাদের সাইজ ভ্যারি করে, ঠিক আছে? আপনি স্টোরির যখন সাইজ বানাবেন স্টোরির সাইজ আলাদা, ফেসবুকে কাভার যখন বানাবে ফেসবুক কাভারের সাইজ হবে কি আলাদা। আবার যখন চিন্তা করেন আপনি ফেসবুকে পোস্ট দিবেন ওইটার সাইজ আলাদা হতে পারে, ল্যান্ডস্কেপ হইতে পারে, লম্বা হইতে পারে, সোজা হইতে পারে, ঠিক আছে? এরকম হইতে পারে। তারপরে আপনার মানে এক কথায় সোশ্যাল মিডিয়ার এক একটা পোস্ট এক একটা ছবি এক এক সাইজের হয়। সো ইট ডাজন্ট ম্যাটার যে আপনি এই 2000 বাই 2000 আর্টবোর্ডের মধ্যেই ডিজাইন করবেন, ঠিক আছে? স্টোরি যদি আপনি বানান, আপনার ডিজাইন যদি পোর্ট্রেট হয় সেক্ষেত্রে আমি বলবো আপনি এরকম স্কোয়ার ডিজাইন করতে পারেন। স্টোরি বলছি, আপনি পোস্ট ফেসবুক পোস্ট যদি বানান সো আপনারা এইটা করতে পারেন, এরকম স্কোয়ার একটা আর্টবোর্ডের মধ্যে বানাতে পারেন। আর কভারের সাইজ আমরা দেখবো এখনই, কভারের সাইজ কত, ফেসবুক কভারের সাইজ, কভার ইমেজ যেটা ফেসবুক পেজ কভার সাইজ ফটো,
আচ্ছা, ফেসবুকের পেজের যে কভার সাইজ আপনার প্রোফাইলের কভার সাইজ কিন্তু সেম না, সেটা মাথায় রাখতে হবে। প্রোফাইলের কভার সাইজ আলাদা হয়, ফেসবুক পেজের কভার সাইজ আলাদা হয়, ঠিক আছে? ইভেন্টের কভার সাইজ আলাদা হয়, বিভিন্ন ইভেন্ট দেখেন না ফেসবুকে, ওটার কভার সাইজ আবার আলাদা হবে। সো এটা আপনারা জাস্ট একটু গুগল করবেন ফেসবুক কভার সাইজ ইমেজ, তাহলে আপনারা এখানে দেখাবে আপনাকে ডাইমেনশন 820 বাই 312 পিক্সেলস, দেখছেন? 820 বাই 312 পিক্সেল। সো আপনাকে কি নিতে হবে? 820 উইথ নিতে হবে আর 312 হাইট নিতে হবে। এই খুবই সিম্পল। 815 বাই 320, হ্যাঁ এটাই একই কাছাকাছি। সো এইরকম পিক্সেলসে আপনার নিতে হবে। আপনি যদি চান এখানে যে আপনি ফেসবুক ইভেন্টের কভার সাইজ খুঁজতে পারেন, ইভেন্টে মনে উনি বলছে 1920 1080, এটা হচ্ছে ইভেন্টের কভার সাইজ। সো এরকম আপনারা জাস্ট গুগলে যে কোনো ডিজাইন করতে চান সেরকম আপনারা জাস্ট সাইজটা দেখবেন, ওই সাইজের আর্টবোর্ড ক্রিয়েট করবেন, দ্যাটস ইট। আমরা কত দেখলাম কভারের সাইজ আমরা। আচ্ছা, এটা দেখে নেন আর্টবোর্ড টুল, এটা হচ্ছে আর্টবোর্ড টুল। এই যেটা আর্টবোর্ড টুল দিয়ে কি করা যায়, আর্টবোর্ড বানানো যায়। এইরকম করে আপনি আর্টবোর্ড জাস্ট ক্লিক এন্ড ড্র্যাগ করে আর্টবোর্ড বানাতে পারবেন, ঠিক আছে? বানানোর পর আপনি উপরে দেখবেন উইথ এবং হাইট দেওয়ার অপশন আছে, উইথ এবং হাইট দেওয়ার অপশন আছে, দেখছেন? উইথ এবং হাইট। তো আপনি আমাদের কভার সাইজ কত ছিল দেখেন, 820 312। সো আমরা এখানে আর্টবোর্ড টুল সিলেক্ট করে এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে 820 পিক্সেল আর হাইট হচ্ছে 312, এই এত ছোট আর্টবোর্ড টুল সিলেক্ট করে আমি এটাকে আবার এর কাছাকাছি নিয়ে আসতে পারি বা এরকম দূরে রাখতে পারি, আপনার ইচ্ছা। এটা হচ্ছে আপনার ফেসবুক কভারের সাইজ, ঠিক আছে? ফেসবুক পেজ কভার। সো এইভাবে আপনাদের যা ডিজাইন লাগবে, আপনারা যদি ফেসবুক কি বলে ওটাকে, আমরা পোস্ট করি না, পোস্ট আপনি স্কোয়ার বানাতে চাইলে স্কোয়ার বানাতে পারেন, রেক্ট্যাঙ্গেল চাইলে আপনি রেক্ট্যাঙ্গেল টাইপের বানাতে পারেন। ইট ডিপেন্ডস আপনার ডিজাইনের উপর যে আপনার ডিজাইনটা কিরকম হবে। সো এটা হচ্ছে সাইজের ম্যাটার ফেসবুকের, আর কিছু না। সো আমরা কোটেশন পোস্ট যদি আমরা বানাই, কিছু ছবি দিয়ে দেখবেন কোটেশন পোস্ট আছে, গুগলে যায় দেখবেন কোটেশন পোস্ট, ঠিক আছে? দেখবেন ছবি দিয়ে লেখা থাকে, এই যে ছবি দিয়ে লেখা, পিছনে এই যে ছবি দিয়ে লেখা। তো এরকম ছবি দিয়ে যে লেখাগুলো থাকে, এটা আমরা কিভাবে লিখবো, ঠিক আছে? কিভাবে বানানো যায় ছবি দিয়ে লেখাগুলা? আচ্ছা, ধরেন এখান থেকে এটা কপি করে নিলাম, এই ইমেজটাকে কপি ইমেজ করে আমি আমার ডিজাইনারে পেস্ট করে রাখলাম কন্ট্রোল ভি দিয়ে, পাশে রাখলাম। এবার একটা জিনিস দেখবেন, আমরা আমাদের ইমেজ যেটা দেখছিলাম না, এটা না, এটাও না, ধরেন এইটা, সেইটা ডাউনলোড করব। কি ব্যাপারে ডাউনলোড, এই যে ফ্রি ডাউনলোড, পিক্সেলসে আসলে এবার ফ্রি ডাউনলোড দেখা যাবে, জাস্ট ক্লিক করবেন ও ডাউনলোড হয়ে যাবে। এবার ফাইল প্লেস হয়ে যাবেন, ফাইল থেকে প্লেস, ফাইল থেকে প্লেসে যাওয়ার পরে আপনারা ছবিটাকে প্লেস করতে পারবেন, ঠিক আছে? নববর্ষ নিয়ে বানান, আপনি বাসায় বানান, ইটস আপ টু ইউ। সো আমরা এখানে যেমন এই ছবিটা সিলেক্ট করলাম না, এটাকে আমরা প্লেস করব। সো প্লেস করলাম, ক্লিক করে দেখেন মাউসের কার্সারের সাথে আপনার ছবিটা চলে আসছে, দেখছেন? এখন আপনি যতটুকু এরিয়া ক্লিক এন্ড ড্র্যাগ করবেন, যতটুকু এরিয়াতে ক্লিক এন্ড ড্র্যাগ করবেন অতটুকু এরিয়ার মধ্যে ছবিটা প্লেস হয়ে যাবে। আবার দেখাচ্ছি আমি, ফাইল থেকে প্লেস, প্লেসে যাবেন, আপনি কোথায় ডাউনলোড যে ছবিটা আছে, এই ডাউনলোড ওপেন করে প্লেস করেন, সিলেক্টটা সিলেক্ট করে ছবিটা সিলেক্ট করে প্লেস করলে যতটুক এরিয়ার মধ্যে আপনি ক্লিক এন্ড ড্র্যাগ করবেন সেইটুক এরিয়ার মধ্যে এটা প্লেস হয়ে যাবে এইভাবে। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে যে ছবিটাতে আপনার একটা কাটা চিহ্ন দেখতে পাচ্ছেন, ক্রস চিহ্ন। এই ক্রস চিহ্নটা কেন আসছে? কারণ ছবিটা হচ্ছে আপনার লিংক করা, ঠিক আছে? ছবিটা আপনার লিংক করা, এমবেড করা নাই।
লিংক করা মানে কি, মানে ছবিটা এখন আমরা যে প্লেস করছি না, ছবিটা আমাদের পিসিতে আছে, পিসির সাথে আপনার ইলাস্ট্রেটর ফাইলটা লিংক করা আছে, তার কারণে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন। যখনই আপনার কম্পিউটার থেকে ছবিটা ডিলিট করে দিবেন, ইলাস্ট্রেটরে দেখাবে যে ফাইল মিসিং বা ইমেজ মিসিং, বুঝা গেছে? সো আপনার কম্পিউটারে আছে বিধায় আপনি দেখতে পারতেছেন, যদি কম্পিউটারে না থাকে তাহলে আপনি দেখতে পারবেন না। ধরেন আপনি এটাকে এইভাবে রেখে আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইন করে বায়ারকে পাঠিয়ে দিয়েছেন ছবি টবি ইউজ করে। এখন বায়ার যেই ওনার কম্পিউটারে ইলাস্ট্রেটরে ফাইলটা ওপেন করছে, কোনো ছবি সে দেখতে পারবে না, মিসিং মিসিং দেখাবে। কেন জানেন? কারণ ওই ছবিগুলো তো আপনার কম্পিউটারে আছে, ও বায়ারের কম্পিউটারে তো নাই। কিংবা আপনি আমাকে ফাইল দিয়েছেন, আমার কম্পিউটারে তো আপনার ওই ছবি নাই। সো ওই ডিরেক্টরিতে তো ইলাস্ট্রেটর খুঁজে পাবে না, ওই জন্য দেখাবে মিসিং। এই জন্য আমরা ছবিটাকে সিলেক্ট করে উপরে দেখবেন এমবেডের অপশন আছে, একটা এমবেড। এমবেড করে দিলে কি হবে? এমবেড করে দিলে আপনার ডিজাইনটা আর্টবোর্ডের উপর, মানে সরি আর্টবোর্ড বলছি, ইলাস্ট্রেটর ফাইলের সাথে একদম মার্জ হয়ে যাবে। অর্থাৎ আপনার ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে এখন এই ছবিটা আছে। এর ফলে কি হবে? আপনার ইলাস্ট্রেটর ফাইলটা ভারী হবে, আপনার ছবিটা ফাইলের মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। এটা আপনি যদি এখন কম্পিউটার থেকে ডিলিটও করে দেন তাও সমস্যা নাই, এটা ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে থাকবে। বুঝতে পারছেন এমবেডের কাহিনী? আচ্ছা, এবার ছবিটাকে আমরা কি করব? ক্লিপিং মাস্ক করব। হোয়াট ইজ ক্লিপিং মাস্ক? ক্লিপিং মাস্কের কাহিনী কি? এখানে আপনারা ফেসবুকে যখন নিজের ছবি দেখছেন তখন দেখবেন যে আমরা নিজের ছবি কিন্তু একটা গোল সার্কেলের মধ্যে, ঠিক আছে? এই যে সার্কেল, আমার ছবিগুলো এই যে সার্কেলের মধ্যে আপনাদের ছবি, মেম্বারসদের ছবি আছে, আপনাদের প্রোফাইল পিকচার, এই যে সার্কেলের মধ্যে এটা আমরা করতে পারি। এটা কিভাবে করে? ক্লিপিং মাস্ক করে তারপর করে। তো ক্লিপিং মাস্কটা কি? ঠিক ছবিতে স্কোয়ার ও আঁকা কেন? স্কোয়ার ও আঁকা কেন মানে বুঝলাম না, বুঝি নাই কি হয়েছে। কোন ছবিতে স্কোয়ার আঁকা বলেন? এই যে কালো দাগটা, এটা তো দেখাচ্ছে যে আর্টবোর্ড, মানে ওই কালো দাগ পর্যন্ত আর্টবোর্ড আছে, ওইটা আর্টবোর্ড এরিয়া। দেখেন এই যে, দেখছেন আর্টবোর্ড এরিয়া। আচ্ছা, আমরা যেটা করব ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্কে কি করে? যে কোনো ছবির শেপের মধ্যে আপনার ছবিকে এরকম করে আপনি দিতে পারবেন, যে কোনো ছবিকে ক্লিপিং মাস্ক করা বলে ওটাকে। যেমন ধরেন আমরা একটা সার্কেল বানাইলাম, এই যে সার্কেল। আচ্ছা বলেন তো এখানে সার্কেল বানানোর পর আসে নাই কেন? সার্কেল আছে কিন্তু দেখতে পাচ্ছি না কেন বলেন দেখি? ফিল স্ট্রোক কিছুই নাই, দেখেন কিছু দেয়া নাই। তো এখান থেকে আমরা ফিল কালার দিয়ে নিলাম। ওকে, আমরা একটা ছবি নিয়ে আসি, ফাইল, আপনার প্লেস, ধরেন এই ইনাকে নিয়ে আসলাম, প্লেস করলাম, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে হবে, যতটুকু এরিয়া অতটুকু এরিয়ার মধ্যে ছবিটা প্লেস হয়ে যাবে। এবার আমরা এমবেড করে দিলাম। আচ্ছা, সার্কেলটা নিচে না ছবিটা নিচে, কোনটা বলেন তো? কোন নিচে কোনটা, সার্কেল না ছবি? ছবি নিচে না, ছবি উপরে, সার্কেলটা নিচে। কারণ আপনার ছবি ভিতরে গায়েব হয়ে যাচ্ছে, ছবিটা উপরে, দেখছেন? সার্কেলটা নিচে। এখন আমি যদি ক্লিপিং মাস্ক করতে চাই, আমার শর্ত হচ্ছে শেপ থাকবে ছবির উপরে। যেই শেপের সাথে আপনি ক্লিপিং মাস্ক করবেন সেই শেপটা থাকবে ছবির উপরে। এখন কিভাবে ছবির উপরে থাকবে দেখেন। ধরেন আমার এখানে আমি কয়েকটা স্কোয়ার বানাই, একটা, দুইটা, তিনটা, চারটা। এটাকে একটু চারটা করে দিলাম। এই এক একটা এক এক রকম কালার দিয়ে নি, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে সবার উপরে কোনটা আছে বলেন তো? সবগুলো শেপের উপরে সবার উপরের শেপ কোনটা? এইটা কমলাটা নাকি লালটা না নীলটা হলুদটা কোনটা? হ্যাঁ, ট্রান্সপারেন্ট হয়ে যাবে অরেঞ্জটা। আর সবার শেষে কোনটা আছে?
রেড। হ্যাঁ, এখন আমি চাচ্ছি কমলাটাকে বা অরেঞ্জটাকে আমি নীলের পিছনে নিয়ে যাব, মানে নীল যে বক্সটা এটার পিছনে নিয়ে যাবো। কিভাবে নিয়ে যাব? সিলেকশন টুল দিয়ে কমলাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, দেন সেন্ড ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট। এই অ্যারেঞ্জে আসলে আপনি চারটা অপশন দেখতে পারবেন, ঠিক আছে? সেন্ড টু ব্যাক, সেন্ড ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং টু ফ্রন্ট, এই চারটা অপশন দেখা যাবে। তো চারটার মধ্যে সেন্ড ব্যাকওয়ার্ড যেটা, এটা হচ্ছে এক স্টেপ পিছনে পাঠায়, একটা লেয়ারকে ঠিক তার ইমিডিয়েট মানে যে লেয়ারটা থাকে তার নিচে পাঠিয়ে দিবে। দেখেন সেন্ড ব্যাকওয়ার্ড দিলে নীলটা উপর উপর নিচে চলে গেছে, দেখছেন? আর নীলটা উপরে আসছে। আবার কমলাটাকে সিলেক্ট করে যদি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড দেন, এবার হলুদটা নিচে চলে গেছে। মানে কি, সেন্ড ব্যাকওয়ার্ড একটা একটা করে লেয়ার আপনার নিচে নিয়ে যাচ্ছে। আবার সিলেক্ট করে অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ড দিলে একটা একটা করে লেয়ার উপরে আনতেছে। আচ্ছা, দুইটা তো বুঝলাম। আরেকটা জিনিস, আরো দুইটা জিনিস আছে। অ্যারেঞ্জে গেলে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, এই দুইটার কাজ হচ্ছে একবারে সবকিছুর উপরে নিয়ে আসবে, একবারে সবকিছুর নিচে নিয়ে যাবে। যেমন সেন্ড টু ব্যাক দিলে এই কমলাটাকে সবগুলো লেয়ারের নিচে নিয়ে যাবে। দেখেন অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিলে সবগুলো লেয়ারের নিচে, দেখছেন? আবার সিলেক্ট করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট দিলে সবগুলো লেয়ারের উপরে। সো এটা আপনি যদি এখানে হাজারটা লেয়ার থেকে আপনি কি বারবার হাজারবার এইভাবে রাইট ক্লিক করে করবেন? অবভিয়াসলি না। এই শর্টকাটগুলো দেখে নেন। কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট, আরেকটা হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, ওপেনিং এন্ড ক্লোজিং, ঠিক আছে? এই শর্টকাটগুলো মাথায় নেবেন। সো কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে আপনি একবার ক্লিক করলে একবার লেয়ারের নিচে যাবে, আবার ক্লিক করলে একটা একটা করে লেয়ারের নিচে যাবে। আর ক্লোজিংটা দিলে উপরের দিকে আসবে, নিচে উপরে নিচে উপরে, এভাবে করতে হবে। আর যদি আপনি একবারে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দেন, এভাবে উপরে নিচে যাবে। বুঝতে পারছেন অ্যারেঞ্জে কিভাবে আপনি একটা লেয়ারকে আরেকটা লেয়ারের পিছনে নিয়ে যাবেন? বুঝা গেছে? আচ্ছা, এবার এইটাই আমরা এখানে কাজে লাগাবো। কই গেল আমাদের? এই যে এই ছবিটাকে আমরা শেপের নিচে নিয়ে যাব কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে, অথবা রাইট ক্লিক করেও আমি নিয়ে যেতে পারতাম। অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড দিলেও কিন্তু পিছনে চলে যেত। তো নিয়ে যাওয়ার পর এখন আমরা শেপ উপরে ক্লিপিং মাস্ক করব আমরা এখন, ঠিক আছে? শেপ উপরে, ইমেজ নিচে, এটা কিন্তু মাথায় রাখবেন। শেপ যেন মাস্ট বি উপরে থাকে, শেপ যদি নিচে যায় ক্লিপিং মাস্ক হবে না, ঠিক আছে? শেপ আপনার উপরে থাকতে হবে। এবার দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, ইমেজ আর শেপ দুইটাকে সিলেক্ট করবেন। ক্লিক এন্ড ড্র্যাগ করে আমি সিলেক্ট করছি। আপনি যদি চান ইমেজটাকে সিলেক্ট করে শিফট ধরে শেপটার উপর ক্লিক করলে দুইটাই সিলেক্টেড হয়ে যাবে। শিফট ধরে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এক বা একাধিক অবজেক্ট যদি করতে চান শিফট ধরে ধরে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, সার্কেলের মধ্যে ইমেজটা চলে গেছে। বুঝতে পারছেন এটা? আচ্ছা, আবার দেখাচ্ছি আমি। শেপটা উপরে রাখবেন। আচ্ছা, সার্কেল বাদ, অন্য শেপের মধ্যে করি, স্কোয়ারের মধ্যে। ধরেন এরকম একটা স্কোয়ারের মধ্যে আমি ওনার ছবিটাকে বসাবো। সো শেপ আমার উপরে, ইমেজটা নিচে। দুইটাকে আমি সিলেক্ট করব। প্রথমে ইমেজটাকে সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে ধরে এই বক্সটার উপর ক্লিক করলে আমার দুইটা অবজেক্টই সিলেক্টেড হবে। দেন রাইট ক্লিক অ্যান্ড মেক ক্লিপিং মাস্ক। এই যে স্কোয়ারটার মধ্যে ছবিটা চলে এসেছে। বুঝতে পারছেন এটা? ক্লিপিং মাস্কের ইয়াটা সবাই বুঝছেন? ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে
হ্যালো, সবাই আছেন? চলে গেছেন? আরে ব্রেক না, নেট চলে গেছিল আমার। আচ্ছা, করলাম আমি হচ্ছে কি বলে ওয়াইফাই কানেক্ট করতে চাইলাম, ওয়াইফাইও পাচ্ছে না, পরে আবার দেখি নেট চলে আসছে অটোমেটিক্যালি। আচ্ছা, তো ক্লিপিং মাস্টার বুঝতে পারছেন? ওইটুকুতে গেছে নাকি আরো আগে গেছে আমি বুঝিও নেই, কথা বলে গেছিলাম। ক্লিপিং মাস্টার বুঝছেন? আচ্ছা, এবার দেখেন ক্লিপিং মাস্ক করার বেনিফিটটা কি। আমরা শেপটা, ছবিটা যদি এভাবে ইয়ার বাইরে রাখি, ধরেন আপনার আর্টবোর্ডের বাইরে রাখি, আমার কি কোনো সমস্যা আছে? ছবি কি আমার বাইরে, আর্টবোর্ডের বাইরে থাকলে আসবে? বলেন তো সেভ করার সময়। আচ্ছা, যদি কেউ চলে যায় গ্রুপে একটু মেসেজ দিয়ে দেন যে নেট প্রবলেমের কারণে চলে গেছিল, তো যাতে জয়েন করে আবার। আচ্ছা, যেহেতু আমার প্রবলেম নাই থাকলেও, কিন্তু আমি রাখবো না। কেন? এটা প্রফেশনালিজম না, এটা হচ্ছে প্রফেশনাল ডিজাইনারের কাজ না, ঠিক আছে? এরকম ছড়ায় ছিটায় রাখার, প্রফেশনাল ডিজাইনার খুবই গোছালো হয়। সো আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব আমার আর্টবোর্ডের সমান করে, জাস্ট দেন আমি ওটাকে সিলেক্ট করে, দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এইবার আমার আর্টবোর্ডের সমান হয়ে গেছে, একটু জুম করে দেখে নেন। এই ইয়াস, মিলে গেছে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন ছবিটাকে একটু রিসাইজ করতে, কিংবা আপনার ছবিটা একটু চাপাইতে ডানে বামে করতে, সেক্ষেত্রে কি করবেন? তাহলে তো আর হয় না, এই যে পুরো ছবি নড়ে যায়, হয় না। সেটার ওয়ে হচ্ছে আপনার ছবিটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন। ছবিটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করলে উপরে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে একটা নতুন লেয়ারের অপশন আসছে। এটাকে বলা হয় বার আসছে, দেখেন এটা কিন্তু আগে ছিল না, আমাদের এতক্ষণ ছিল না। এটা কখন আসছে? যখন আমরা এই ক্লিপিং মাস্কের উপর ডাবল ক্লিক করছি, তখন এই লেয়ারটা বারটা আসছে। এটাকে বলা হয় আপনার আইসোলেটেড লেয়ার, ঠিক আছে? আইসোলেশন মোড বা আইসোলেটেড মোড বা আইসোলেটেড লেয়ার বলা হয়। এটার কাজ কি? এটা আপনি একটা লেয়ারের ভিতরে ক্লিপ গ্রুপ আছে, দেখেন এখানে তীর চিহ্ন দিয়ে বুঝাইছে। প্রথমে আপনি লেয়ারের ভিতরে আছেন, কোনো একটা লেয়ারের ভিতর, তার মধ্যে ক্লিপ গ্রুপের ভিতরে আপনি এখন আছেন। মানে এখন আপনি যাই এডিট করবেন না কেন, কোথায় হবে? ক্লিপ গ্রুপের ভিতরে হবে। এটা কিন্তু আর নর্মাল লেয়ার না, ঠিক আছে? সো আইসোলেশন লেয়ারটা একবার দেখে নেবেন। আপনি যদি সারাদিন ডিজাইন করার পর আইসোলেশন লেয়ারটা যদি চেক না করে এইভাবেই ডিজাইন করেন, আলটিমেটলি আপনি কিন্তু আর কিছু দেখতে পারবেন না। এই জন্য আইসোলেশন লেয়ারটা চেক করবেন। আচ্ছা, ছবিটা এরপরে আপনি যদি সিলেক্ট করেন, দেখবেন যে ছবিটা সিলেক্ট করা যাচ্ছে। আর আপনি শুধু ছবিটাকেই মুভ করতে পারবেন এইভাবে। আপনি চাইলে শিফট ধরে ছবিটাকে ছোট কিংবা বড় করতে পারবেন। তো করে আপনি যদি একে জাস্ট জায়গা মতো ধরেন, আপনার এডিটিং ডান, এডিটিং হয়ে গেছে, এইটুকু রাখতে চাচ্ছেন, তারপরে আবার বাইরে ডাবল ক্লিক করলে আইসোলেশন লেয়ারটা চলে যাবে, এন্ড আপনার ছবিটা দেখেন ওই জায়গাতে চলে আসছে অটোমেটিক্যালি। তো ক্লিপিং মাস্কের মধ্যে এডিট করতে পারবেন আপনারা এখন। ক্লিপ গ্রুপ কি, অর্থাৎ ক্লিপ গ্রুপ কি? আচ্ছা, ভালো একটা কোশ্চেন করছেন। ক্লিপ গ্রুপ কি? আপনি যখন কোনো কিছুকে ক্লিপিং মাস্ক করতেছেন, ওইটাকেই বলা হয় ক্লিপ গ্রুপ, ঠিক আছে? ক্লিপ গ্রুপ তো না, অ্যাকচুয়ালি ওটাকে ক্লিপিং গ্রুপ বলা হয়। তো আপনি যখন ক্লিপিং মাস্ক করতেছেন, আপনি একটা শেপ আর একটা ছবিকে ক্লিপিং মাস্ক করতেছেন। তো এই শেপ আর ছবি দুটাকে যখন ক্লিপিং মাস্ক করা হয়ে যাচ্ছে, তখন ওটাকে বলা হচ্ছে ক্লিপ গ্রুপ বা ক্লিপিং গ্রুপ, ঠিক আছে? এইবার এইটাকে আপনি যদি ছবিটাকে ডাবল ক্লিক করেন, আপনি এই লেয়ারের মধ্যে আসবেন, উপরে একটা বার দেখতে পারবেন। এই বারটা একটা সাদা কালারের, গ্রে কালারের বার। এটা হচ্ছে তখনই আসে যখন আপনি আইসোলেটেড লেয়ারের মধ্যে থাকেন বা আইসোলেশন লেয়ারের মধ্যে থাকেন। অর্থাৎ আপনি কি বুঝাচ্ছে? যে আপনি নর্মাল মোডে ডিজাইন করতেছেন না। এখন দেখেন এই ছবিটা কিন্তু গ্রে হয়ে গেছে, তার মানে আপনি এখন নর্মাল মোডে নাই, আপনি এই লেয়ারের ভিতরে, এই ক্লিপ গ্রুপের ভিতরে আছেন। এডিট করতে পারবেন শুধুমাত্র কাকে? আইসোলেশন আমরা পড়তেছি না, শুনতেছি না, কোয়ারেন্টাইন আইসোলেশন, কোয়ারেন্টাইন আইসোলেশন। আইসোলেশনের কাজ কি? আপনাকে যে কোনো এক জায়গায় আপনাকে ফোকাস করে আলাদা করে দিচ্ছে। এইটাও সেম, আপনি যে কোনো একটা অবজেক্টকে আইসোলেট করে ওর মধ্যে কাজ করতে পারবেন। মানে এখন এই বেচারা এখন কোয়ারেন্টাইনে আছে, একা আছে, এখন আপনি একে এডিট করতে পারবেন। একে এখন এডিট করে
ছবিটাকে এডিট করে আপনি বাইরে যদি আবার ডাবল ক্লিক করেন আপনার ছবিটা আবার জায়গা মতো রিসাইজ হয়ে যাবে। তো ক্লিপিং মাস্কের মধ্যে এইভাবে আপনি ছবিটাকে এডিট করতে পারবেন। বুঝতে পারছেন ক্লিপিং মাস্কের মধ্যে ছবি এডিট করবেন কিভাবে? আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে হচ্ছে আমি যদি ক্লিপিং মাস্কটাকেই বাদ দিয়ে দিই, কিভাবে? সিলেক্ট করে রাইট ক্লিক করলে আপনি দেখতে পাবেন রিলিজ ক্লিপিং মাস্ক আছে। এর আগে ছিল মেক ক্লিপিং মাস্ক, এবার রিলিজ ক্লিপিং মাস্ক। তো রিলিজ ক্লিপিং মাস্ক দিলে আবার ছবিটা আপনার জায়গায় চলে আসবে, কিন্তু শেপটা দেখেন আর শেপটা নাই, দেখছেন শেপ নাই, কিন্তু অ্যাকচুয়ালি শেপ আছে, এই যে শেপটা, এই যে শেপ, কিন্তু দেখাচ্ছে না কেন? কারণ এর ফিল আর স্ট্রোক কালার দেয়া নাই। সো ক্লিপিং মাস্ক করলে যখন আপনি রিলিজ ক্লিপিং মাস্ক দিবেন তখন আপনি ফিল আর স্ট্রোক কালার দেখতে পারবেন না রিলিজ ক্লিপিং মাস্ক করার পর। অর্থাৎ যেই শেপের সাথে ক্লিপিং মাস্ক করবেন ওই শেপটা আর দেখা যাবে না। বুঝতে পারছেন? এইভাবে আপনি আবার চাইলে রিলিজ করে ছবিটাকে সুন্দর করে আবার আপনার মতো করে রিসাইজ করতেলেন, রিসাইজ করে এবার শেপটা সহ সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিলে হয়ে যাবে। তো আপনি দুইটা ওয়ে, আপনি ডাবল ক্লিক করেও করতে পারেন, আপনি রিলিজ ক্লিপিং মাস্ক করেও করতে পারবেন। স্ট্রোক দেয়া থাকলে হবে, কেন হবে না? দেখি, শেপটার মধ্যে আমি একটা স্ট্রোক কালার দিলাম, সিলেক্ট করে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, এই যে হয়েছে, হবে। সো ক্লিপিং মাস্ক ছিল এটা, এটা বুঝতে পারছেন সবাই? ক্লিপিং মাস্ক এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনাদের অনেক ডিজাইনে অনেক জায়গায় লাগবে এই ক্লিপিং মাস্ক, ঠিক আছে? আচ্ছা, এবার আমি ক্লিপিং মাস্ক করলাম, এবার আমরা এটাকে জাস্ট লিখবো। ধরেন আমি একটা কোটেশন পোস্ট বা সোশ্যাল মিডিয়া ব্যানার বা কিছু একটা বানাইতেছি, কি বানাবো? ধরেন আমি একটা কোটেশন পোস্টই বানাই, এটার উপর লিখলাম, এইটাই লিখবো, এই সেম জিনিসটা লিখবো, অপটিমিজম ইজ দা ফেইথ দ্যাট, দেখা যাচ্ছে না, চিন্তার কোনো কারণ নাই, আমি ওটা সাইজ ছোট করে রাখছি, ছোট বড় করলে দেখতে পারবেন। এই যে আমি লিখলাম, লেখার পর সিলেকশন টুলে গিয়ে আমি এটাকে বড় করলাম, শিফট ধরে টানছি, কিন্তু আমি শিফট ধরে টানছি, বারবার বলতেছি ছবি ফন্ট শিফট ধরে টানবেন, এটা কিন্তু নাইলে এরকম চ্যাপ্টা লম্বা হয়ে যাবে, আপনি টেরও পাবেন না, ঠিক আছে? সো শিফট ধরে টানবেন, যে কোনো ছবি বা ফন্ট যখন আপনি বড় করবেন শিফট ধরে টানবেন। আইসোলেটেড করার সুবিধা কি? আইসোলেটেড করার সুবিধা হচ্ছে আপনাকে ওই যে রিলিজ ক্লিপিং মাস্ক করা লাগলো না, ডিরেক্টলি আপনি এডিট করতে পারলেন, ঠিক আছে? টেক্সটের ডিফল্ট ভাবে বড় রাখা যায় না, না বড় রাখা যায় না। বুঝতে পারছেন? সো আমি এবার এটার সাইজটা বড় করলাম শিফট ধরে, এবার এটাকে ধরেন আরেকটু ছোট করতে চাচ্ছি আমি, এত বড় না, এরকম করলাম, এখানে রাখলাম। এর কালার কি দিছে? ধরেন একটা ফন্ট দিছে, ফন্টটা হচ্ছে আপনার স্যান্স সেরিফ, দেখি স্যান্স সেরিফ কোনো ফন্ট আমার কাছে আছে নাকি। কালকে ওই দিন যেন একটা সুন্দর ফন্ট দেখলাম, কি ফন্ট যেন, স্যান্স সেরিফ ফন্ট, বাট ফন্টটার নাম মনে পড়তেছে না। এখান থেকে আপনারা যারা 19 তারা ফিল্টার করে নিতে পারেন ডিরেক্টলি ভাবে স্যান্স সেরিফ, সেরিফ আপনারা ফিল্টার করে নিতে পারেন। আচ্ছা, ভ্যারিয়েবল ফন্ট ছিল ওটা, সেরিফ, সেরিফ, সান সেরিফ, সবই তো সান সেরিফ, সেরিফ ফন্ট লাগবে আমার। এইটাই রাখি, মিনিয়ন, এরকম মিনিয়ন ফন্ট রাখলাম, কালার ছিল সাদা, সাদা দিলাম, যা ছিল ওরকমই বানাই দিছি, চেষ্টা করতেছি। উপরে দুটা কোটেশন মার্ক, টাইপ টুল দিয়ে আমি কোটেশন মার্ক বানাই সহজে, তাড়াতাড়ি বানাইলাম, সিলেকশন টুল দিয়ে শিফট ধরে এটাকে বড় করলাম, কোলন কেন বানাইছি, এই যে কোটেশন মার্ক,
এটার ফন্ট এটা না, দেখি ওরকম একটা ফন্ট ছিল আমার কাছে, চার কোনা কোটেশন টাইপের। এই যে এটা ইউজ করা যেতে পারে। এটা ইউজ করা যেতে পারে, বিবাস, এটা ইউজ করা যায়। ধরেন এরকম রাখছেন আপনি, ঠিক আছে, আরো ছোট করেন এরকম। এটার কালার ছিল কি, আইড্রপার দিয়ে নিয়ে নেন এই কালার। এটা কেন করতেছি একটু পর বুঝবেন, অ্যাকচুয়ালি আমি ছবিটাতে এরকম করে করতেছি কেন। এবার আমরা এক্সাক্ট এই সাইজের একটা রেক্টেঙ্গেল বক্স বানাইলাম, বক্স নিচে নামাইলাম, টাইপ টুল দিয়ে এখানে লিখে ফেলি, কি নাম লেখা, হেলেন কেলার। দেন এটাকে আমি সাইজ বড় করলাম, বিবাস ফন্ট না, আমরা রাখছিলাম মিনিয়ন, এটাই রাখলাম, সাইজ আরো ছোট হবে। এই কি ব্যাপার, সেম ফন্ট নাকি? না, কাছাকাছি। এই যে এখানে রাখলাম, আইড্রপার দিয়ে আমরা এই কালারটা নিয়ে নিলাম। এগুলা তো আপনারা পারবেন, এগুলা প্রবলেম হওয়ার কথা না যদি প্র্যাকটিস করে থাকেন। এই রাখলাম, এই দুটাকে শিফট ধরে সিলেক্ট করলাম, করে আমি কি হলো, এইটাকে এটাকে শিফট ধরে সিলেক্ট করে এখান থেকে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, এই, ঠিক আছে। উনি অন্য ছবিতে করছে, আমি অন্য ছবিতে করলাম। আপনি চাইলে এটার সাইজ আরো ছোট করতে পারেন, এটার সাইজও আরো ছোট করতে পারেন। আচ্ছা, উনি ডান পাশে করছে, আমরা বাম পাশে করব। সবগুলোর প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট লেফট সাইড করে দিয়ে এভাবে করলাম, বেটার লাগবে। আর এদেরকে সিলেক্ট করে এটাকে আমরা লেফট অ্যালাইন করে দিলাম, এরকম থাকবে। যদিও এটার জায়গা হচ্ছে এইখানে, সো এটা এইখানেই থাকবে। আচ্ছা, ধরেন আপনি এরকমই একটা ডিজাইন করছেন, এখন এত এই ডিজাইনটা করার রিজনটা কি বলতে পারবেন? আরো দুটো জিনিস শেখানো যাবে আপনাদের, বলেন দেখি। এখানে যে আপনারা ডিজাইনটা দেখতেছেন, ঠিক আছে, সেম ছবির উপর করতে চাইতেন মানে ওর উপরে লেখে সেম ভাবে আপনি শেপ বানায় এর উপরে লেখে তারপর আপনি আপনার ডিজাইনে নিয়ে আসতে চাচ্ছেন, এটা এক্সাক্ট সেম করার জন্য, এটা বলছেন? সেম ছবির উপর করতেন মানে বুঝি না, মানে পিছনের ব্যাকগ্রাউন্ড ছবিটার কথা বলছেন নাকি আমি যেটা বললাম ওইটা, যে এখানে লেখে টেকে সেম এক্স্যাক্টলি আপনার ডিজাইনের উপর নিয়ে আসা, কোনটা? ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ছবি ওরকম এক্স্যাক্ট কোথায় পাবেন, ওটা খুঁজে বার করতে হবে। কাছাকাছি গুগলে সার্চ করেন, দেখেন থাকতে পারে ওই ছবি আছে কোথাও, না হলে তো যে ডিজাইন করছে এটাও পাইতো না, তো খুঁজতে হবে এক্স্যাক্ট সেম ছবি পাওয়া টাফ। আচ্ছা, ধরেন এরকম আপনি ডিজাইন করছেন, এখন ফ্যাক্ট হচ্ছে আপনার এটা কি ইজিলি পড়া যাচ্ছে সাদা লেখাটা, বলেন দেখি। এই জায়গাটায় পড়া যাচ্ছে, এই জায়গাটায়, এই জায়গায় ক্লিয়ারলি পড়া যাচ্ছে, অ্যাচিভ অপটিমিজম লেখা যায়। এদিকে উইদাউট নাথিং একটু ঘোলা ঘোলা হয়ে আসছে না? এইটার সলিউশন কি? ঠিক আছে, সলিউশন হচ্ছে উনারা দেখেন উনাদের ইমেজটাও কিন্তু ব্রাইট ছিল, বাট উপরে একটা কালো কালারের একটা স্ক্রিনের টাইপের দেখা যাচ্ছে না? এইটা বানাইছে কিভাবে? এটাকে বলা হয় কালার ওভারলে, ঠিক আছে, কালো কালারের একটা লেয়ার, ঠিক আছে, কালো কালারের একটা লেয়ার, একে বলা হয় কালার ওভারলে। সো আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, একদম আর্টবোর্ডের সমান করে নিব, এই এত বড় নিলাম, কালার দিব আমরা ব্ল্যাক। দেওয়ার পর আপনি কি করবেন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যেমন আগে পিছে নিয়ে যাই, যে এখন লেখাগুলোর নিচে নিয়ে গেলাম, ইমেজেরও নিচে চলে গেছে, কিন্তু আমরা এটাকে রাখবো কই, ইমেজের উপরে লেখাগুলোর নিচে।
ঠিক আছে। এবার আপনি যদি অপাসিটিটা কমায় দেন দেখতে পারবেন আপনার লেখাটা ইজিলি পড়া যাচ্ছে। কিন্তু ছবিটা কেমন জানি লাগতেছে না, মনে হচ্ছে যে কালো 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 কেমন যেন কালচে কালচে হয়ে গেছে। এইটাকে আরো এক্স্যাক্টলি সুন্দরভাবে করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে বলা হয় সেটাকে ব্লেন্ডিং মোড। ঠিক আছে, আপনি অপাসিটি কমাই দিয়েও করতে পারতেন, কিন্তু তার থেকে ভালো একটা অপশন আছে, সেটাকে বলা হয় ব্লেন্ডিং মোড। ঠিক আছে, ব্লেন্ডিং মোডটা কি? এটাকে সিলেক্ট করে এই অপাসিটি আছে না, অপাসিটি লেখা দেখতেছেন না উপরে, অবজেক্টটাকে সিলেক্ট করে আপনি অপাসিটি লেখার উপর ক্লিক করলে এখানে একটা বক্স দেখতে পারবেন এরকম ড্রপ ডাউন, নরমাল করা আর অপাসিটি 100%, নরমাল আর অপাসিটি 100% দেয়া। এখানটায় আপনি নরমালের মধ্যে যদি ড্রপ ডাউনে ক্লিক করেন আরো অনেক অপশনস পাবেন। দেখেন ডার্ক এন্ড মাল্টিপ্লাই, কালার বার্ন, লাইট এন্ড স্ক্রিন, কালার ডজ, ওভারলে, এরকম অনেক অপশনস আরো অ্যাভেলেবেল হয়। এগুলোকে বলা হয় ব্লেন্ডিং অপশনস। ঠিক আছে, বা ব্লেন্ডিং মোড। অ্যাকচুয়ালি এই ব্লেন্ডিং মোডটা কি জিনিস? ব্লেন্ডিং মোডটা হচ্ছে আপনার ব্লেন্ডার আছে না, ব্লেন্ডার যেমন ব্লেন্ড করে দেয়, ওইরকম আপনি ইমেজের উপরে বা কোনো কিছুর উপরে কোনো শেপকে বা শেপের মধ্যে যে কালার আছে ওই কালারটাকে নিচের যে ইমেজ বা শেপ বা যাই থাকুক না কেন, উপরের যে শেপটা থাকবে বা কালার থাকবে ওই কালারের সাথে নিচের কালারটাকে কিভাবে মিক্স করবে বা ব্লেন্ড করবে, এই জন্য এটাকে বলা হয় ব্লেন্ডিং মোড। ঠিক আছে, বা ব্লেন্ডিং অপশন বলা হয়। অর্থাৎ উপরের এই শেপের মধ্যে যে কালার, এইটাকে ও নিচের যে ছবিটা আছে ওইটার সাথে কিভাবে ব্লেন্ড করবে। আমরা অপোসিটি কমাই দিলে কিন্তু কোনো ব্লেন্ডিং করতে, নর্মাল মোডে কোনো ব্লেন্ডিং করতেছে না, ডিফল্ট ভাবে জাস্ট অপোসিটিটা কমায় দিচ্ছে। বাট আপনি ব্লেন্ডিং মোডে যদি ক্লিক করেন, ক্লিক করে ডার্কেন দেন, দেখেন অন্যরকম আসছে। কি হয়েছে দেখছেন? পিছনের কালার চেঞ্জ হয়ে আসছে দেখছেন? মাল্টিপ্লাই দেন, ডার্ক আসছে। বাট নর্মাল অপাসিটি কমানোর থেকে এইভাবে কালারটা কমানো বেটার না? আপনার লেখা কি পড়তে সমস্যা হচ্ছে এখন বলেন? কিন্তু আমরা যদি নর্মাল অপাসিটি কমাইতাম এরকম মিক্স হইতো, সুন্দর করে মিক্স হইতো না, কিন্তু এরকম মিক্স হইতো না, তখন একটা পর্দার মতো মনে হতো যে কালো একটা পর্দা দেয়া পর্দা দেয়া। তো এরকম ব্লেন্ডিং অপশনে এক্স্যাক্টলি মিক্স করতে চাইলে আপনি এখানে যে কোনো অপশনস ট্রাই করতে পারেন, এক একটা এক এক ভাবে কাজ করবে। দেখেন নিচের এটা দেখেন কিরকম লাল হয়ে গেছে, বার্ন করছে। স্ক্রিন দিলে এরকম আরো সাদা হয়ে যাবে। ঠিক আছে, এরকম আপনার এক একটা এফেক্ট এক একটা ছবির উপর ব্লেন্ডিং মোড এক এক ভাবে কাজ করবে। ওভারলে দিছি দেখেন ডার্ক হয়ে গেছে, ডার্কার পোর্শন গুলো ডার্ক হয়ে গেছে, লাইটার পোর্শন গুলো লাইট হয়ে গেছে। আবার ডিফিউশন এক্সক্লুশন দিলে এগুলো আলাদা আলাদা কাজ করবে। দেখবেন এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে বলে মনে হচ্ছে না। কেন? কারণ আমরা যে ব্যাকগ্রাউন্ডটা বানাইছি ওইটার কালার হচ্ছে কালো, এটার কালার যদি আমরা এখন লাল দিই তাহলে দেখেন ওই এফেক্টটা কিভাবে আনে, ব্লেন্ড করে কিভাবে। ডার্কেন দিলে দেখছেন লাল মিশাই দিছে কালারটা, লাইটেন দেন লাইট, তারপর আপনার ওভারলে দিয়ে দেখেন, মাল্টিপ্লাই দিয়ে দেখেন, দেখছেন মিক্স করতেছে। কিন্তু যদিও আপনি মিক্স না করতো, যদি মিক্স না করে আপনি জাস্ট নর্মালি কোনো ব্লেন্ডিং মোড না দিয়ে নর্মাল রাখছেন অ্যান্ড অপাসিটি কমাই দিচ্ছেন, দেখেন সাদা একটা মনে হচ্ছে একটু ঝাপসা ঝাপসা একটা পর্দার মতো। সো এটারই ডিফারেন্স হচ্ছে ব্লেন্ডিং মোড। বুঝতে পারছেন ব্লেন্ডিং মোডটা কি? অপোসিটি থেকে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, বেটার লাগে, স্ক্রিনটা একটু ক্লিয়ার লাগে, আমার লেখাটাও ইজিলি ভিজিবল, মানে পড়া যাচ্ছে। এটা এই ব্লেন্ডিং মোড এর কাজ। কর্নারটা মিলাই দিলাম। আচ্ছা, এটার আরেকটা ওয়ে আছে। ওয়েটা কি? উইন্ডো থেকে এই অপোসিটি থেকে যদি আপনি না যান, এর উইন্ডোতে নাম কি দেয়া এটা জানেন? ব্লেন্ডিং মোড কিন্তু পাবেন না, উইন্ডোতে নাম দেয়া আছে কি? ট্রান্সপারেন্সি। অপোসিটিও নাই, ব্লেন্ডিং মোডও নাই, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করলে এই অপশনটা আপনাদের সামনে অ্যাভেলেবেল হবে। আপনারা এখান থেকে গেলেও পাবেন, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে গেলেও পাবেন, এটা আপনাদের ইচ্ছা। বুঝা গেছে এটা ট্রান্সপারেন্সিটা? তো আমি এটা করার রিজন হচ্ছে এটাই, যদি আপনার কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ অনেক ব্রাইট থাকে এবং লাইটেড কালার থাকে
সেই ক্ষেত্রে ওর উপর যদি আপনি সাদা দিয়ে লেখেন তাহলে কিন্তু ওটা ইজিলি পড়া যাবে না। আবার বায়ার আপনাকে বলেছে ছবিও পাল্টানো যাবে না, আপনি ডার্ক ছবিও নিতে পারবেন না, কিন্তু লেখার কালারও সাদা রাখতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি একটা ওভারলে এভাবে বসায় দিতে পারবেন, যেটা আপনার ছবিও থাকবে ভালো, লেখাও ক্লিয়ার বোঝা যাবে। ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ কি বলতে পারেন? ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ হচ্ছে ও ব্যাকগ্রাউন্ডে আছে, বাস দ্যাটস ইট, ওকে ভিজিবল হওয়ার দরকার নাই। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কিছু একটা আছে এটা বোঝা গেলেই হইল। মানে আপনার ছবি যদি আপনার ডার্কনেস এত বাড়ানো থাকে, আপনার হয়তো মনে হবে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ভাই দেখা যাচ্ছে না, একটু কমায় দেন, বাট কোনো সমস্যা নাই, কারণ মেইন টার্গেট আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ না, মেইন টার্গেট এই লেখাটা। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি একবার ডার্ক করেও রাখেন তাও কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন এটা? আচ্ছা, এখন এটাকে আরেকভাবে মজার করে ইউজ করা যায়। আর্টবোর্ড টুল নিলাম, নিয়ে আমি এই আর্টবোর্ডটাকে কপি করব। কিভাবে? অল্টার চেপে ধরে আমি নিচের দিকে টান দিলেই কপি হবে, আর শিফট চেপে ধরলে সেম স্ট্রেট লাইনে হবে। কিভাবে করলাম? আর্টবোর্ড টুল ক্লিক করে এই আর্টবোর্ডটা সিলেক্ট করে আমি অল্টার চেপে ধরে নামাইছি, সরি হয় নাই, অল্টার চেপে ধরে নামাইছি এন্ড শিফট চেপে ধরছি, তাহলে দেখেন একটা স্ট্রেট নামছে, সোজা নিচে নামছে, একদম এক্স্যাক্টলি সেম। কোনো কিছু যদি আর্টবোর্ডে লক করা থাকে, কোনো কিছু যদি আর্টবোর্ডে লক করা থাকে, বলেন তো লক করে কি দিয়ে? আর্টবোর্ডে কন্ট্রোল 2, আর্ট, হ্যাঁ কন্ট্রোল 2। আর্টবোর্ডে যদি কোনো কিছু লক করা থাকে এইভাবে কপি করলে কিন্তু আসবে না, ওটা লক হয়ে থাকবে, আসবে না কিন্তু। আচ্ছা, আমি কি জন্য যেন কপি করলাম এটাই ভুলে গেলাম, কি দেখানোর জন্য। আচ্ছা, আরেকটা মজার জিনিস, আমরা কি করছিলাম, একটা জাস্ট রেক্ট্যাঙ্গেল নিয়ে এর উপর ওভারলে দিয়ে করছি না, আমরা জাস্ট কালার দিছি এন্ড আমরা অপোসিটি কমাই দিছিলাম, মাল্টিপ্লাই করে দিছিলাম, এইটাই তো। আচ্ছা, একটা মজার জিনিস, আরেকটা জিনিস আছে ইলাস্ট্রেটরে, সেটা হচ্ছে আপনার বলা হয় গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্ট হচ্ছে এক কালার থেকে আরেক কালারে ট্রানজিশন যেটা হয়, মানে ধরেন লাল থেকে সবুজের মধ্যে যে ট্রানজিশন হয়, হলুদ থেকে নীল, যাই বলেন না কেন, এক কালার থেকে আরেক কালারের মধ্যে ট্রানজিশন, এটা কিভাবে করা যায়? এই যে গ্রেডিয়েন্ট টুল আপনার এখানে আছে, দেখেন, এটাকে ক্লিক করবেন, ক্লিক করলে, সরি ডাবল ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে এরকম প্যানেল ওপেন হবে, উপরে দেখবেন লেখা থাকবে গ্রেডিয়েন্ট। এবার আপনি অবজেক্টটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে গ্রেডিয়েন্টের এই বারটার উপর আপনি যদি ক্লিক করেন, বার যেটা আছে এটার উপর ক্লিক করলে গ্রেডিয়েন্ট পড়ে যাবে। এটাকে বলা হয় গ্রে স্কেল গ্রেডিয়েন্ট। গ্রে স্কেল কি মানে? গ্রে মানে সাদা থেকে কালো পর্যন্ত যতগুলা গ্রে কালারের শেড আছে ওইটাকে বোঝায়, এই জন্য এটাকে বলা হয় গ্রে স্কেল। ঠিক আছে, সাদা থেকে কালার মধ্যে যতগুলা কালারের শেড আছে এর মধ্যে কিন্তু বিলং করে, এই জন্য এটাকে বলা হয় গ্রে স্কেল। সো আমরা এটা জাস্ট সিলেক্ট করে এই বারের উপর ক্লিক করলেই নিয়ে নিবে। আচ্ছা, এবার যাদের 19 আর 20 আর 17 যারা, তাদেরও সেম অলমোস্ট, এইখানে অলমোস্ট না, এইটুকু সেম, এর পরেরটা একটু আলাদা। এই গোলটা থাকবে 19 আর 20, যারা 17, 16, 15 তাদের চারকোনা বক্স, এটার উপর ডাবল ক্লিক করে আপনি এই যে সোয়াচেস দেখতেছেন, এখান থেকে কালার দিতে পারবেন। ধরেন এই কালার দিলাম, কিংবা এই কালার দিলাম। আবার এই গোলটা উপর আর এই চারকোনা যেটা থাকবে আপনাদের, এটার উপর ডাবল ক্লিক করে সোয়াচেস থেকে আমি আরেকটা কালার এখানে দিয়ে দিলাম, এরকম। এই যে একটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। বুঝতে পারছেন গ্রেডিয়েন্টটা দেয় কিভাবে? মানে সোয়াচেস থেকে কালার নিয়ে। এখন আমার কথা হচ্ছে, ভাই আমি সোয়াচেস থেকে কালার নিব না, আমি এক্স্যাক্টলি ছবি থেকে এই কালারটা নিব, কিভাবে? সো আমি এটাকে একটু এপাশে নিয়ে আসি, তাহলে ভালো হয়। এইটাকে সিলেক্ট করবেন, যারা 19 এবং 20 তাদেরকে বিল্ট ইন ভাবে একটা আইড্রপার দিয়ে দিছে গ্রেডিয়েন্ট টুলের জন্য। 17 কিন্তু পাবেন না, এটা কিন্তু 17 এ নাই। এই যে দেখেন ওই পাশে নিয়ে নিছে কালারটা, এক্স্যাক্ট ওই কালার নিয়ে নিছে। এখন যেহেতু 17 এর এটা নাই, তারা কি করবেন? তারা এইটা বক্সটা সিলেক্ট করবেন, আইড্রপার টুল সিলেক্ট করবেন। প্রথমে অবজেক্টটা তো অবভিয়াসলি সিলেক্ট করবেন, যে অবজেক্টের উপর গ্রেডিয়েন্টটা দিবেন।
তারপরে এই বক্সটা সিলেক্ট করবেন, কোন পাশের বক্সে আপনি গ্রেডিয়েন্টটা দিতে চান। সে আমি এই পাশের বক্সে এই গ্রেডিয়েন্টটা দিব। বক্সটা সিলেক্ট করলাম, আইড্রপার নিলাম। এবার যারা 17 ইউজার তারা শিফট প্রেস করে জাস্ট ক্লিক করবেন, শিফট চেপে ধরে ক্লিক করতে হবে, তাহলে কালারটা নিয়ে নিবে। ঠিক আছে, শিফট চেপে ধরে ক্লিক করলে কালারটা নিয়ে নিবে। এই ইমেজ থেকে কালার নেই কিভাবে বুঝতে পারছেন? 17 ইউজার আর 19 20 তো ওদের তো কালার পিকার দিয়েই রাখছে। যারা 17 ওরা গোল বা বাক্সটা চার কোণাটা সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে শিফট ধরে ক্লিক করলে কালারটা নিয়ে নিবে। আচ্ছা ভাই, আমি সোয়াচেস থেকেও কালার দিলাম, আইড্রপার থেকেও কালার দিলাম। এখন আমি হেক্স কোড মানে কালার কোড থেকে কালার দিব কিভাবে? এই যে উপরে গোলটা কালার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যদি আরজিবি বা না থাকে আপনারা আরজিবি সিলেক্ট করে নেবেন। আরজিবি সিলেক্ট করলে আপনাদের প্রথম অবস্থায় আপনারা অবশ্যই এরকম দেখবেন, যেটা আমরা প্রথমে পাইছিলাম গ্রে স্কেল। এই যে এবার আমরা এটাকে ডাবল ক্লিক করলাম। এবার আমাদের এখানে এই কালার মোডে উপরেরটাতে এটা হচ্ছে সোয়াচেস, আমরা এখানে হলো কালার ক্লিক করলাম। এবার আমরা হেক্স কোড দিব, এক্স্যাক্টলি হেক্স কোড দিব কিভাবে? তো এখানে যে তিনটে ছোট্ট বার আছে দেখেন, এখানটায় তিনটা লাইন, এখানে ক্লিক করে আপনি দেখবেন আরজিবি লেখা। আরজিবি কে সিলেক্ট করে দিলে আপনার সামনে নিচে হয়ে গেল। সিলেক্ট করলাম, এটার উপর ডাবল ক্লিক করলাম, এখান থেকে আরজিবি সিলেক্ট করে দিলাম। এই যে আরজিবি সিলেক্ট করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা হ্যাশট্যাগ দিয়ে কোড চলে আসবে লেখার জায়গা, হ্যাশট্যাগ দিয়ে। দেন এখানে আপনি হ্যাশট্যাগ দিয়ে যে কোনো একটা নাম্বার দেন। জানি না এই নাম্বারে আসলে কোনো কালার আছে নাকি, আছে এই যে কালার নিচে, কিন্তু এই যে এই কালারটা নিচে। অথবা আপনারা চাইলে এখান থেকে কালারটাকে ম্যানিপুলেট করতেও পারেন, এই বারগুলা দিয়ে এরকম মাটি কালার হয়ে গেছে, এই যে এরকম ম্যানিপুলেট করতে পারবেন। আবার এটাতে ডাবল ক্লিক করে আরজিবি সিলেক্ট করে আপনি হেক্স কোড দিয়ে কালার দিতে পারবেন আপনার ইচ্ছা। আচ্ছা এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই আমি এর মধ্যে আরো কালার অ্যাড করব। ফার্স্ট অফ অল আমি সোয়াচেস থেকে একটা কালার কম্বিনেশন দিই, এটা ভালো লাগে দেখতে। এই কালার আর সায়ান কালার, এই কালার কম্বিনেশনটা মোটামুটি ভালো লাগে। যখন মাঝখানে ইয়েলো রেখে চারপাশে রেড আনতে হয় সেটা দেখাচ্ছি। দাঁড়ান দাঁড়ান, ধৈর্য রাখেন ভাই। ধরেন এর মধ্যে আমি আরো একটা কালার অ্যাড করব বা আরো 10টা কালার অ্যাড করব। কি করতে হবে? এই বারের নিচে কার্সার আনলে দেখবেন কার্সারের নিচে একটা প্লাস চিহ্ন আসছে, দেখছেন? এটা প্লাস, এতে ক্লিক করলে আরেকটা গোল আসছে। আরেকটা গোল আসছে মানে কি আমি আরেকটা কালার অ্যাড করতে পারবো এখানে। আবার আরেকটা ক্লিক করে আরেকটা গোল আসছে, আবার আরেকটা কালার অ্যাড করব। আবার ক্লিক করি, আবার একটা কালার অ্যাড করতে পারবেন। এইভাবে অনেক যতগুলো কালার আপনার ইচ্ছে এভাবে করে একটা একটা করে অ্যাড করতে পারবেন। আর ডিলিট করবেন, এই যে সিলেক্ট করে ডিলিট বক্স আছে, এখানে ক্লিক করে ডিলিট হবে, অথবা সিলেক্ট ক্লিক করে টান দিয়ে নিচে নামায় দিবেন। নিচে নামায় দিলেই এটা চলে যাবে। মাঝখানে ডায়মন্ড, এটা হচ্ছে কোন কালারের পার্সেন্ট কতটুকু, এটা ঠিক আছে। আচ্ছা এটা গেল লিনিয়ার, মানে গ্রেডিয়েন্টটা একটা সাইড থেকে একটা সাইডে একটা লাইনের মতো যাচ্ছে, দেখছেন? মানে এই সাইড থেকে কালারের লাইন শুরু হয়ে এদিক থেকে গেছে। এটার অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলে এভাবে দেখেন অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে, কিন্তু নীলটা উপরে চলে গেছে, গ্রিনটা নিচে চলে আসছে। এভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করতেও পারবেন আপনারা। তারপরে রিভার্স করা যায়। রিভার্স হচ্ছে আপনি চাইছেন ব্লুটা এই পাশে চলে যাবে, সবুজটা এই পাশে চলে আসবে। এখানে একটা বাটন আছে রিভার্স গ্রেডিয়েন্ট, ক্লিক করলেই রিভার্স হবে এভাবে, ঠিক আছে। আচ্ছা এটা গেল লিনিয়ার গ্রেডিয়েন্ট। আরেকটা আছে আপনার রেডিয়াল গ্রেডিয়েন্ট, এই যে এরকম মাঝখানে কালার, চারপাশে আরেকটা কালার, গোল রেডিয়াল, ঠিক আছে। তো মাঝখানে আপনি যে কোনো একটা কালার দেন, মাঝখানে ইয়েলো রেখে আপনি কি বলছিলেন, চারপাশে কি করতে চাইছিলেন, চারপাশে রেড আনতে চাচ্ছেন, ঠিক আছে। এখানে মাঝখানে আমরা ইয়েলো দিলাম আর এই পাশে সিলেক্ট করে আমরা
রেড দিয়ে দিলাম, এই যে চারপাশে রেড, মাঝখানে ইয়েলো। অ্যান্ড এটা সিলেক্ট করে আপনাকে অবভিয়াসলি রেডিয়াল দিলে রেডিয়াল হবে, লিনিয়ার দিলে লিনিয়ার হবে। রেডিয়াল, লিনিয়ার, এই দুটাই গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, মজার বিষয় একটা জিনিস দেখেন, যাদের 19 এবং 20 ইউজার যারা, আচ্ছা এইটুক পর্যন্ত বুঝছেন সবাই গ্রেডিয়েন্টের ইউজ? আচ্ছা, আরেকটা জিনিস করা যায় যেটা আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টে দেখলে বুঝবেন। আমরা এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করলাম না, এই যে উপরে নিচে অ্যাঙ্গেল, এটাকে আরেকভাবে করা যায়। কিভাবে? গ্রেডিয়েন্ট দেওয়া আছে কিন্তু অবজেক্টের উপর, অবজেক্টটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুল নিলাম, একটা বার আসছে দেখছেন, এই বারটাই কিন্তু এই বার, একই জিনিস। এই লোকেশনটা নড়াইলে আপনার পার্সেন্টেজ কমবে বাড়বে, দেখছেন। আবার এই কালারটা বাড়াইলে কমাইলে কালারের অ্যামাউন্ট বাড়ে কমে। এই বারটার কাজ কি হয়? অ্যাঙ্গেলটা ঠিক করে দেয়। কিভাবে? আপনি জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করবেন, যেদিক থেকে যেদিকে অ্যাঙ্গেল নিয়ে নিবেন, ক্লিক অ্যান্ড ড্র্যাগ, এই যে অ্যাঙ্গেল নিয়ে নিচ্ছে, যেদিক থেকে আপনার ইচ্ছা জায়গা নড়ে গেছে, এই যেভাবে। কিভাবে? অবজেক্টটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুল নিয়ে, অবজেক্টটা মাস্ট বি সিলেক্ট করবেন, গ্রেডিয়েন্ট টুল নেবেন, এই বার চলে আসবে, আপনারা এভাবে ইউজ করতে পারবেন। ম্যানুয়ালি আপনি সাইজে দিতে পারবেন। আচ্ছা, অনেক সময় এই বার আসে না কিন্তু কাজ করে, এটা একটু দেখেন যে বারটা আসে না কিন্তু কাজ করে। ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক করে আমি ড্র্যাগ করতেছি, এই দেখেন লাইনের ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ক্লিক করে ড্র্যাগ করলে, এই যে ক্লিক করে টানে ধরলে আপনার লাইনের ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। এটা ছিল লাইন টুলের, গ্রেডিয়েন্ট টুলের ইউজ। আচ্ছা, 19 আর 20 ইউজারদের একটা মজার জিনিস আছে, ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। এতে ক্লিক করলে এক একটা গোল আসছে না, তার মানে এক একটা কালার। এখানে আপনারা ইচ্ছা মতো যেখানে যে কয়টা কালার ইচ্ছা ছড়ায় ছিটায় দিতে পারবেন। এটা শুধু 19 এবং 20 ইউজাররা পারবেন। এভাবে একসাথে অনেকগুলো কালার দিতে পারবেন। আবার যদি চান মাঝখানে আবার কালার অ্যাড করতে, ক্লিক করে আপনি কালার অ্যাড করতেও পারবেন। অ্যান্ড এটার রেশিও বাড়ানো কিংবা কমানো যায়। সেটা ছিল ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলটা বুঝতে পারছেন সবাই? আরো কোনো কোয়েশ্চেন আছে? গ্রেডিয়েন্ট টুলের ইউসেজটা দেখে নেন, আমরা কেন দেখালাম। আচ্ছা, আমরা এর আগে ডিরেক্টলি ব্ল্যাক কালার দিছিলাম না, গ্রেডিয়েন্ট টুল দিয়ে দেখেন কি করা যায়। আমরা গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট নিলাম, এক পাশে আমরা কালার দিব হচ্ছে ব্ল্যাক, আরেক পাশে আমরা কালার দিব হচ্ছে ব্ল্যাক। দুই পাশের কালারই ব্ল্যাক, কিন্তু এক পাশে সিলেক্ট করে এই যে অপাসিটি আছে না, অপাসিটি কমায় দিবেন, তাহলে এক পাশে আমার ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এইবার এটাকে সিলেক্ট করে আর্টবোর্ডের মাঝখানে বসান, এন্ড আপনি, আচ্ছা আমাদের উল্টা হয়ে গেছে, এটাকে আমরা রিভার্স করে দিই এরকম। এখন আমরা এটাকে অপোসিটি থেকে মাল্টিপ্লাই করেন, দেখেন, এন্ড এটাকে আপনি এখন চাইলে ম্যানিপুলেট করতে পারেন যেমন ইচ্ছে, গ্রেডিয়েন্ট টুল দিয়ে চাইলে করতে পারেন। এভাবে আপনার যতটুকু ডার্ক দরকার আপনি করে নিতে পারবেন, ভালো না? আমি চাচ্ছি অর্ধেক ডার্ক আর অর্ধেক কালারফুল থাকবে, এই যে এরকম একটা এফেক্ট আনা যায়, এই জন্য গ্রেডিয়েন্ট টুলটা দেখালাম। দেখছেন গ্রেডিয়েন্ট টুলের অ্যাকচুয়াল ব্যবহারটা বুঝতে পারছেন আমি কেন দেখাইছি গ্রেডিয়েন্ট টুলটা। CC14 এ যে অন্য উপায় কি আছে? CC14 চালাই নাই ভাই, বহুত আদিকালের, বাট 17 এর সিস্টেমটা কাজ করতে পারে কালার পিকার দিয়ে, আই ড্রপার দিয়ে এটা কাজ করা যেতে পারে। সো এটা আমাদের একটা ইয়া হইতে পারে এফেক্ট, আপনার ইচ্ছা মতো আপনি কালার এখানে দিবেন, গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করবেন, এইটাতে আপনি কালার চেঞ্জ করেন, দেখছেন কালার চেঞ্জ হবে। এই একই জিনিসই হবে, খালি আমরা এক সাইডে ডার্ক করলাম আরেক সাইডে ট্রান্সপারেন্ট। এটা একটা করা যায়।
এটাকে যদি আমি এখন সোশ্যাল মিডিয়া পোস্ট বানাই, কিভাবে বানানো নিতে পারবো? কপি করলাম, খালি কন্টেন্টটা চেঞ্জ হবে। কিরকম? আচ্ছা, কালার এটাই থাক, লেখাও থাক, এগুলা ডিলিট। লেখা আমার এরকম হবে না। সোশ্যাল মিডিয়া পোস্টে নর্মালি এগুলো থাকে না, খুব সিম্পল হয়। টাইপ টুল নেন, এখানে ক্লিক করে লেখেন যে লেটস ট্রাভেল, না লেটস ট্রাভেল, লেটস, আচ্ছা ট্রাভেল থাইল্যান্ড। থাইল্যান্ডে অনেক বিচ আছে ছোট ছোট, তো আমরা এখানে থাইল্যান্ডই লিখলাম, আপনাদের ইচ্ছা। আমরা একটা ফন্ট নিয়ে নিই, ধরেন একটু কার্সিভ টাইপের ফন্ট, এটা নিই। কালার দিলাম সাদা, যদিও কি হবে আমি নিজেও জানি না। এখানে বসায় দিলাম একটা কোম্পানির লোগো হইতে পারে, এখানে আপনার স্ট্রোক কালার দিলাম, একটু রাউন্ডেড করে নিলাম। আমি লোগো কিন্তু বানাচ্ছি না, জাস্ট ডেমো দেখাচ্ছি, হইতে পারে। অ্যান্ড আপনি টাইপ টুল দিয়ে এর ভিতরে দেখতে পারেন টি বা বড় হাতের টি, এরকম ট্রাভেল, সাদা কালার দিয়ে নিলাম। এরকম একটা লোগো ধরেন হইছে কিছু একটা। তারপরে টাইপ টুল দিয়ে আমরা এখানে লিখে দিলাম ইওর লোগো। ফন্ট আমরা নিই মনসেরাত রেগুলার, নেওয়ার পর আমরা এখানটায় টাইপ করব এরকম ইওর লোগো, ঠিক আছে? বা লোগো তো বানাই দিছি আমরা, এখানে টাইপ করতে পারি যে ট্রাভেলিয়া, নাম দিয়ে দিলাম একটা ট্রাভেলিয়া। আপনারা আরো ভালো নাম পাইলে ভালো নাম দিয়েন, আমার মাথায় এখন এটাই আসছে, আমি এটাই দিয়ে দিচ্ছি। কালার দিলাম সাদা। আচ্ছা ধরেন এরকম একটা লোগো বানানো আছে, সামথিং লাইক দিস। শিফট ধরে ছোট বড় করবেন, যদি ছোট বড় একান্তই করতে চান অবভিয়াসলি শিফট ধরে করবেন। এরকম একটা ফন্ট ধরেন বানাইছেন বা লোগো বানাইছেন বা কিছু একটা লোগো আছে ওখানে। আচ্ছা, লেটস ট্রাভেল থাইল্যান্ড। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টাইপ টুল দিয়ে এখানে আমরা একটা প্যারাগ্রাফ থাকতে পারে, যেমন ওরা অফারে কি কি প্যাকেজ অফার, মানে তাদের অফারে কি কি ইনক্লুডেড, কই কই ঘুরাবে না ঘুরাবে। লাইট ফন্ট হবে, প্যারাগ্রাফ অবভিয়াসলি। কালার আমরা সাদা করে দিই, এন্ড সাইজ অনেক ছোট হবে, 30। আচ্ছা, আপনাদের লরেম ইপসাম কি বুঝাইছিলাম? লরেম ইপসাম, গুড, লরেম ইপসাম বুঝাইলে ভালো। আমরা লিপসামে গেলাম, লিপসাম থেকে জেনারেট করলাম লরেম ইপসাম, জেনারেট করে আমরা এখান থেকে জাস্ট একটা বা দুইটা লাইন কপি করে নিয়ে এখানে এনে পেস্ট করে দিলাম। আমাদের এত বড় লাগবে না, এটা বাদ। কি হলো, কোন দিকে মুছে? এই জন্য উল্টা দিকে টাইপ করা যে কি বিরক্তিকর জিনিস, কে কোন দিকে কি মুছতেছি কিছুই বুঝতেছি না। আচ্ছা এবার বুঝছি, আমার এতগুলো প্যারাগ্রাফ লাগবে না, দ্যাটস ওয়াই আমি জাস্ট কমায় দিলাম এরকম। এখানে আপনার কোনো কন্টেন্ট বা প্যারাগ্রাফ থাকতে পারে, তারপরে ধরেন এখানে থাকতে পারে যে ডলার, ওই গেল ডলার সাইন 790 পার পারসন। এটা সাদা ফন্ট, সব সাদা করতেছি কারণ আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড কালো।
আচ্ছা, টাইপ টুল দিয়ে ডলারটাকে সিলেক্ট করে উপরে এখানে আপনার দুইটা অপশন পাবেন, সুপারস্ক্রিপ্ট এন্ড সাবস্ক্রিপ্ট। তো সুপারস্ক্রিপ্ট করতে পারেন, সাবস্ক্রিপ্ট করে নিচে চলে আসবে, উপরে আর নিচে। তো উপরে করলাম 790টা আমার বোল্ড ফন্ট হবে। কত ডলার এটা আমার ইম্পর্টেন্ট বেশি, পার পার্সনটা আমার ছোট হবে। এন্ড আমরা এখানে লেটার স্পেসিংটা একটু কমায় দেব, সরি লেটার স্পেসিং না, সিলেক্ট করে লাইন লেটার স্পেসিংটা এরকম রাখলাম। ওইটুকু এরিয়ার লেটার স্পেসিং আমরা কমায় দিই এরকম রাখলাম। এই $790 পার পারসন এরকম বানালাম। তারপর আমরা যেটা বানাতে পারি সেটা হচ্ছে ধরেন প্যাকেজের কয় দিনের, ধরেন এখানে লিখলাম টাইপ টুল দিয়ে 3 nights, তারপর হচ্ছে 2 days, বড় করেন। লাইন স্পেসিং মানে লেটার স্পেসিং অনেক কম ছিল, এই জন্য ওরকম লাগছে, একসাথে লেগে গেছে। ফন্টটা আমরা মনসেরাত লাইট রাখতে পারি বা মিডিয়াম সেমি বোল্ড, দেখি কি করা যায়। সুপারস্ক্রিপ্ট হবে না অবভিয়াসলি, কালার হবে সাদা, সাইজ আরো ছোট হবে। আচ্ছা, অ্যালাইনমেন্টটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এখন প্যারা খায়েন না। আপনারা যেটা করতে পারেন চোখের আন্দাজে কিংবা আপনারা এই যে স্মার্ট গাইডটাকে ইউজ করতে পারেন অ্যালাইন করার জন্য। আমরা নেক্সট ক্লাসে দেখবো অ্যালাইনমেন্টটা কিভাবে করে। তো আমরা এরকম করলাম একটা কিছু সে, এটাকে আরেকটু করা যায় রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে। আমরা এটাকে একটা চারপাশে একটা স্ট্রোক কালার দিয়ে 1 পয়েন্টের এরকম বানাই দিছি, বাট আমরা এটাকে ড্যাশড করব, করে দেখি কেমন লাগে। আচ্ছা, স্ট্রোক লাইনকে ড্যাশ করে কিভাবে, স্ট্রোক লাইনকে ড্যাশ করে কিভাবে বলতে পারেন? সতেরোতে সুপারস্ক্রিপ্ট নাই, সুপারস্ক্রিপ্ট আছে 17তে, আছে থাকার কথা। উইন্ডো থেকে স্ট্রোক, এই যে এখানে দেখবেন ড্যাশ লাইন লেখা, উইন্ডো থেকে স্ট্রোকে গেলে আপনি এরকম একটা প্যানেল পাবেন ওভারঅল। এই প্যানেলে যদি এরকম থাকে আপনাদের ছোট করা, দাঁড়ান টাইপের অপশনটা বাদ, এরকম যদি থাকে এই বারের উপর ক্লিক করে শো অপশনস দিবেন, সবগুলো অপশন আসবে, দেন এই ড্যাশ লাইনের উপর ক্লিক করবেন। একটা জাদু হবে, সেটা হচ্ছে আপনার লাইনগুলো ড্যাশ হয়ে যাবে, এরকম ড্যাশ 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 হয়ে যাবে। এবার আপনারা এর সাইজ পয়েন্ট বাড়াইলে কমাইলে ড্যাশগুলোর পয়েন্ট বাড়বে এবং কমবে। তো আমি এরকম রাখলাম। আচ্ছা, স্ট্রোকের কাহিনী কয়েকটা আছে, আপনারা দেখে নেন, স্ট্রোকটা ঝামেলা শেষ করে দিই একবারেই। এটা আমাদের স্ট্রোক, মোটা করে নিলাম, ফিল কালার না স্ট্রোক কালার। আমরা এটা পাবো কই থেকে? উইন্ডো, দেন হচ্ছে স্ট্রোক। এইবার সিলেক্ট করে ড্যাশ লাইন দিলাম, পয়েন্ট বাড়াইলে ড্যাশের পয়েন্ট বাড়বে, কমাইলে কমবে। আচ্ছা, এখানে দেখেন আরো কয়েকটা বার আছে, বক্স আছে, কি করে ওখানে? আচ্ছা, 17 বা আমরা ধরেন এখানে 25 পয়েন্ট ড্যাশ, তারপরে গ্যাপ হচ্ছে আপনার, আমি চাইলাম 15 পয়েন্টের গ্যাপ, তারপরে আবার 25 পয়েন্টের একটা ড্যাশ, তারপর হচ্ছে আপনার 5 পয়েন্টের একটা গ্যাপ, তারপরে 50 পয়েন্টের একটা ড্যাশ, তারপরে 25 পয়েন্টের একটা গ্যাপ। দেখেন এখানে আপনি যেই যেই মান বসাইছেন সেম ভাবে কিন্তু এই গ্যাপ এন্ড ড্যাশ গুলা ফিল আপ করতেছে। সব থেকে কম কত? 5 না, এইটা হচ্ছে 5 পয়েন্ট, তারপরে 50 পয়েন্টের একটা ড্যাশ বিশাল বড়, তারপর 25 পয়েন্টের গ্যাপ, তারপর 25 পয়েন্টের ড্যাশ,
তারপর 15 পয়েন্টের গ্যাপ, তারপর আবার 25 পয়েন্টের একটা ড্যাশ, তারপর 5 পয়েন্টের একটা গ্যাপ। এই জিনিসটা পুরা রিপিট হয়েছে এখানে, দেখছেন পুরাটা রিপিট হয়েছে এই জায়গায়। সো এই জিনিসটা আপনারা এক্স্যাক্টলি আলাদা আলাদা মান দিয়ে বানাই নিতে পারবেন। আমি আপাতত সবগুলোকে 0 0 করে দিচ্ছি, একটা দিয়ে কাজ করব আমরা। আচ্ছা ড্যাশ তো দিতে হবে, নাহলে বোঝা যাবে না। ড্যাশ হচ্ছে 30। এই যে আরো কয়েকটা জিনিস আছে এখানে দেখেন, লাইন টুল বাদ দিয়ে লাইন বানাইলাম আমরা, একটা ড্যাশ লাইন বন্ধ করে দিলাম। এই যে এটা লাইন, উপরেটা হচ্ছে ক্যাপ, এই লাইনের উপর ক্যাপ পড়াবে। দেখেন এই যে ক্যাপ একটা পড়াই দিছে, এটা রাউন্ডেড ক্যাপ, এটা স্কোয়ার ক্যাপ, রাউন্ডেড স্কোয়ার। আর এটা হচ্ছে আপনার কি বাট ক্যাপ বলা হয়, বা এর মধ্যে কোনো ক্যাপ নাই, এটা ওপেন। এই ক্যাপ পড়াই দিল, এই যে চারকোনা, এই যে গোল। এটা একটা কর্নার গুলা কি স্ট্রোকের কর্নার গুলা রাউন্ড হবে নাকি এই যে রাউন্ড হবে নাকি এরকম ভাঙা হবে? স্ট্রোকের কর্নার কিন্তু সব হচ্ছে কিন্তু স্ট্রোকে, শেপে মনে করেন না, স্ট্রোকে হচ্ছে। আর অ্যালাইন স্ট্রোক, এটার কাজ কি? পাথ হচ্ছে মাঝখানে যে আপনার নীল দাগটা দেখতেছেন ওইটাকে বলা হয় পাথ। এখন এই পাথের স্ট্রোকটা কোন দিকে যাবে? পাথের ভিতরে আসবে না পাথের বাইরে যাবে না মাঝামাঝি থাকবে? এখন আছে পাথের মাঝামাঝি স্ট্রোকটা, স্ট্রোকটা পাথের ভিতরে আর এটা পাথের বাইরে। এটা হচ্ছে স্ট্রোকের কাহিনী। আরেকটা জিনিস আছে এখানে দেখতে পারবেন, লাইন টুলে সিলেক্ট করলাম লাইন, এটা কিন্তু শুধু স্ট্রোকেই কাজ করবে, ফিল কালারে কাজ করবে না। এখানে আছে অ্যারো হেড, তো আপনি ক্লিক করলে অ্যারো হেড বানাই দিচ্ছে। আর এখানে এটা আরেকটা বানাতে পারবেন এরকম, এখানে লেজ বানাতে পারবেন, এরকম তীর বানাতে পারবেন, ঠিক আছে? এরকম কিছু আজাইরা কাজের জন্য জিনিস দিয়ে রাখছে। ইউনিফর্ম একটা মজার জিনিস, ইউনিফর্মটা দেখেন, স্ট্রোক পয়েন্ট আপনারা আছেন? আচ্ছা আর বেশিক্ষণ ক্লাস নিব না, বোরিং লাগতেছে হয়তো আপনাদের। স্ট্রোক পয়েন্টটা এরকম মোটা করলে একটা মজার জিনিস বোঝা যাবে। ইউনিফর্মের জন্য ইউনিফর্মে ক্লিক করলে দেখেন অনেক রকমের শেপ দেখাচ্ছে, সেটাতে ক্লিক করলে দেখছেন শেপটা এই ইউনিফর্ম হয়ে গেছে স্ট্রোকটা। এটাতে ক্লিক করলে দুই পাশে চোখা হয়ে গেছে, এটাতে এক পাশে কর্নার, এরকম। আপনারা চাইলে এভাবে স্ট্রোকের মধ্যে ইউনিফর্ম ডিফাইন করে দিতে পারবেন। ধরেন আমি ইউনিফর্ম এরকম দিয়ে এবার ড্যাশ লাইন করে দিলাম, দেখছেন কি বানাইছে? এই যে একটা জিনিস বানানো যায় ইউনিফর্ম দিয়ে, তো এরকম ইউনিফর্ম ওটাকে বলা হয়। তো স্ট্রোক জিনিসটা বুঝছেন? ওইভাবেই আমরা এটাকে স্ট্রোক করে এখানে ড্যাশটা বাড়ায় দিয়ে, ওয়েটটা বাড়ায় দিয়ে বা কমায় দিয়ে ক্যাপ পরায় দিলাম, রাউন্ডেড হয়ে গেছে দেখেন সবগুলা। এরকম একটা স্ট্রোক বানাইলাম সে। এন্ড এটার কালার আমরা সিলেক্ট করে এই কালার দিই, বাজে লাগবে নাকি আমি শিওর না, বাজে লাগতেছে। আচ্ছা থাইল্যান্ডের কালারটা আমরা এই কালার দিই। না ভালো লাগছে না, ইমেজের সাথে মানাচ্ছে না, ইমেজের কালারটা ব্লু বা রেড, সেরকম করা যাইলে ভালো লাগতো, বাট ব্লু রেড এটার উপর ফুটবে না। চোখের আন্দাজে এটাকে মাঝামাঝি নিয়ে আসলাম। এই এটা আপনার একটা সোশ্যাল মিডিয়া ব্যানার আপনি বানাইতে পারেন, সিম্পল। এর বেশি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আর কিছুই থাকে না। এটাকে যখন আপনি ওয়েব ব্যানারে কনভার্ট করবেন, হ্যাঁ ওয়েব ব্যানারে যখন কনভার্ট করবেন, অবভিয়াসলি অ্যাসাইনমেন্ট দিব। ওয়েব ব্যানারে যখন এটাকে কনভার্ট করবেন, ওয়েব ব্যানারে খালি একটা জিনিস থাকে, ওয়েব ব্যানার কোনগুলো বলেন তো? কখনো আপনারা দেখবেন যে ফেসবুকের ডানে, ফেসবুকে না অ্যাকচুয়ালি এখানে আসেন নাকি, ওয়েবসাইটের এরকম ডান পাশে ব্যানার থাকে, বাম পাশে ব্যানার থাকে, উপরে থাকে, নিচে থাকে। তো এরকম অনেক সময় দেখা যায় ব্যানারগুলা, ঠিক আছে, চোখে পড়ে। তো ওয়েব ব্যানারের মধ্যে একটা ডিফারেন্স জিনিস থাকে, সেটা হচ্ছে
একটা বাটন থাকে, আমরা বাটন বানাই দিলে এটা একটা সোশ্যাল মিডিয়া ব্যানার থেকে ওয়েব ব্যানারে কনভার্টেড হয়ে যাবে। এখানে লেখা থাকে যে ভিজিট আস অথবা কন্ট্যাক্ট নাও। এই এরকম বাটন বানানো থাকে একটা। এরপর আপনি কালার কম্বিনেশন দিয়ে ট্রাই করে দেখেন, অনেক কালার কম্বিনেশন ভ্যারি করে, অনেক জিনিস দিতে পারবেন, অনেক কিছু ট্রাই করার আছে, তো আপনারা কালার কম্বিনেশন দিয়ে ট্রাই করতে পারেন এটাকে। তো এটা এখন একটা সোশ্যাল মিডিয়া ব্যানার থেকে জাস্ট একটা বাটনের কারণে, একটা এলিমেন্টের কারণে এটা এখন ওয়েব ব্যানারে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এখন পর্যন্ত যা যা করলাম আপনারা বুঝেন নাই বা পারবেন না এমন কোনো ইয়া আছে? বলেন, কি কোয়েশ্চেন আছে? এমডি সোহানুর রহমান, ব্যানার কত প্রকার? ব্যানার প্রচুর, বহুত প্রকার আছে। ওয়েব ব্যানার আছে, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া ব্যানার আছে, অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার আছে, রিসেন্টলি আমি একটা কাজ করলাম জিও ফেন্সিং ব্যানার আছে, ঠিক আছে? তারপরে ওয়েব ব্যানারের আবার কতগুলো ভার্সন আছে দেখেন, ওয়েব ব্যানারের আবার এক একটার নাম বলে, এক এক রকমের নাম আছে। হেডার আছে, ওয়েব ব্যানার টেমপ্লেটস দিয়ে দেখি, টেমপ্লেটসে পাবো না অ্যাকচুয়ালি, সাইজ দিলে পাবেন। ইমেজেসে যান, এখানে দেখবেন কত ধরনের ব্যানার হয় ওয়েবসাইটের, এক একটার এক একটা নাম হবে। হেডার আছে, তারপরে আপনার সাইডের বার আছে, এরকম অনেক ব্যানার আছে, অনেক, কাউন্টেড নেই, কাউন্টলেস, কাউন্টলেস ব্যানার কত প্রকার যদি আপনাকে বলে, আপনি বলেন কাউন্টলেস ব্যানার বলতে পারবো। এক্স ব্যানার হয়, শুধু যে ডিজিটাল ব্যানার হয় তা না, এক্স ব্যানার হয়, পোস্টার হয়, ঠিক আছে? কাজগুলো কি ইলাস্ট্রেটরে প্রিন্ট অপশন দিয়ে করতে হবে? প্রিন্ট অপশন দিয়ে করেন কি না করেন তা তো ফ্যাক্ট না, কারণ আপনি কালার কম্বিনেশন ইউজ করতেছেন হচ্ছে আরজিবি মোড, আর নিজে কাস্টম সাইজ দিয়ে নিছেন, সো প্রিন্ট অপশনের সাথে এর কোনো সম্পর্ক নাই। ক্যানভা দিয়েও করা যায়, হ্যাঁ ক্যানভা দিয়েও করা যায়। সো গ্রাফিক ডিজাইনার হয়ে যদি ক্যানভা ইউজ করেন তাহলে লাভ কি হলো? কোনটা কোন ব্যানার বুঝবো কেমনে? বললাম যে ওয়েব ব্যানারে খালি বাটন থাকে, ডিফারেন্স এটাই। সোশ্যাল মিডিয়া ব্যানারে কোনো বাটন থাকে না, কারণ ওখানে ডিরেক্টলি ফেসবুকে ক্যাপশন দেওয়া থাকে। তারপরে এক্স ব্যানার কি? এক্স ব্যানার দেখেন না? এক্স ব্যানার হচ্ছে যেমন দেখবেন বিভিন্ন মোবাইলের দোকানের সামনে দেখবেন বিশাল বড় লম্বা একটা ব্যানার স্ট্যান্ড করা থাকে, ওইটাকে বলা হয় এক্স ব্যানার। সো এরকম ব্যানার কেমনে, কোনটা কি কেমনে বুঝবেন, এটা কেমনে বলি আমি? দুইটা তো বললাম, সোশ্যাল মিডিয়া ওয়েব ব্যানারের ডিফারেন্স, এরকম বাটন থাকে, বাটন থাকে না। এক্স ব্যানার লম্বা স্ট্যান্ডই হয়। এই ব্যানার তো অ্যাকচুয়ালি একটা প্রোডাক্টের নাম ব্যানার, ঠিক আছে, যেটার কাজ হচ্ছে অ্যাডভার্টাইজিং মার্কেটিং করা। এখন ওইটা আপনি কিভাবে ইউজ করবেন ডিপেন্ডস অন আপনি কোন সাইজে বানাবেন, কোন জায়গায় ইউজ করবেন, তো এটার উপরে ওটার নাম আসছে আর কি এক একটা। ওয়েব সিরিজের ব্যানার ক্যাটাগরি আলাদা, হ্যাঁ ওয়েবসাইটের, হ্যাঁ ওয়েবসাইটের ব্যানার ক্যাটাগরি তো আলাদা হবে, এক এক জায়গায় তো সাইজ আলাদা, বললাম না। আরজিবি কালার মোড সেম থাকবে, ওটা কোনো চেঞ্জ হবে না, মাথায় দেন। আরজিবি কালার মোড চেঞ্জ হবে না, সাইজ সেম থাকবে, ছবিও দিবেন আপনি ওই একই জিনিস, কন্টেন্ট তো লেখা আলাদা হবে, খালি এই আলাদা, খালি লেখা টাইপিং টাইপিং এফেক্ট শ্যাডো যাই বলেন না কেন সেমই থাকবে, সাইজ ভ্যারি করে আর কিচ্ছু না। যদি প্রিন্টে চলে আসে ব্যানার তখন হয়ে যাবে সিএমওয়াই কে কালার মোড, যদি আপনার সোশ্যাল মিডিয়া থাকে আরজিবি হবে। কোনো কাজ করলে কি ফাইল টাইপ এ সেভ করা ভালো? কি ফাইল? ইমেজ একটা পিএনজি করতে পারেন, জেপিজি করতে পারেন, আপনার ইচ্ছা। ভালো কোয়ালিটি আউটপুট পিডিএফ করেন প্রিন্টের জন্য, জেপিজি পিএনজি করেন। আইসোলেটেডটা আবার আছে, ঠিক আছে, আইসোলেটেডটা বলতেছি। ব্যানার আর ফ্লায়ার কি একই? না, ব্যানার আলাদা, ফ্লায়ার আলাদা। ফ্লায়ার হচ্ছে A4 সাইজ, A4 লিফলেট, ফ্লায়ার এক, ঠিক আছে। ব্যানার আর ফ্লায়ার এক না, ব্যানার আর ফ্লায়ার আলাদা। কোয়েশ্চেন মার্ক গুলা, কোটেশন মার্ক গুলা কিভাবে ঘুরাবেন? ঘুরাবেন বলতে ঘুরাবেন বলতে কি আপনি এটাকে সিলেক্ট করে এইভাবে ঘুরানোর কথা বলতেছেন?
শিফট ধরে ঘোরাবেন এইভাবে, রোটেট, হ্যাঁ শিফট ধরে করবেন। এই যে কর্নারে নিয়ে যাবেন মাউস, নিয়ে গিয়ে শিফট ধরে এভাবে ঘুরাতে পারবেন, যে যেই অ্যাঙ্গেলে যেখানে আপনার ইচ্ছা। সরি, এই কর্নারে আনবেন, এই শিফট ধরে এই ঘুরাবেন, ঘুরে গেল। এই ফাইল সেভ করে করলে তারপর আবার এডিট করার পর এই এআই হিসেবে সেভ হচ্ছে না, এটা কি একবারে হয়? এআই হিসেবে সেভ হবে না কেন? এই যে আপনি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলেন না, অথবা ফাইল থেকে সেভে যায়, সেভ করলেন, ডেস্কটপে সেভ করলাম আমরা, কোটেশন লিখে কোড লিখে সেভ করলাম, এটাতে একবারই সেভ হবে এআই ফাইল। বারবার কেন এআই ফাইল সেভ হবে? ওই একটা ফাইলের মধ্যে যতবার সেভ করবেন ওই এক ফাইলের মধ্যে সেভ হতে থাকবে। ক্রিয়েট আউটলাইন করতে হবে, যদি বাইরেকে পাঠান সেক্ষেত্রে ক্রিয়েট আউটলাইন করে দেওয়া বেটার, নরমালি ক্রিয়েট আউটলাইন করার দরকার পড়ে না যদি ডেলিভারি ছাড়া। আচ্ছা, আরেকজন যেটা বলছিল আইসোলেশন লেয়ারটা আরেকবার দেখায় নেন। আইসোলেশন লেয়ারটা কি? এটা ক্লিপিং মাস্ক করা ইমেজ, এটার উপর আমি ডাবল ক্লিক করলে উপরে একটা বার আসবে দেখবেন, এইটাকে বলা হয় আইসোলেশন বা আইসোলেটেড লেয়ার। ঠিক আছে, আপনি একটা লেয়ারের ভিতরে দেখেন, এখানে বুঝাচ্ছে যে আপনি একটা লেয়ারের ভিতরে একটা ক্লিপ গ্রুপ অর্থাৎ ক্লিপিং মাস্ক গ্রুপ বা ক্লিপ গ্রুপ, ক্লিপিং গ্রুপ বা ক্লিপিং মাস্ক যাই বলেন না কেন, এর ভিতরে আছেন। এখন আপনি যা এডিট করবেন কোথায় হবে? শুধুমাত্র এই ক্লিপ গ্রুপের মধ্যে হবে, বাইরে কিন্তু আর হবে না নরমালি। সো এই ক্লিপ গ্রুপের মধ্যে ক্লিক করে আপনি ছবিটাকে ছোট বড় করতে পারবেন, রিসাইজ করতে পারবেন, নড়াইতে পারবেন, যেদিকে ইচ্ছা সেটিংস ঠিক করতে পারবেন। করার পর বাইরে ডাবল ক্লিক করলে আবার আইসোলেশন লেয়ারটা চলে যাবে। এই সো আমরা ক্লিপিং মাস্কের ভিতর ছবিকে এডিট করার জন্য আইসোলেশন লেয়ার দিয়ে ইজিলি ডাবল ক্লিক করে করতে পারি, এই জন্য আমরা আইসোলেশন লেয়ারটা ব্যবহার করব। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আপনাদের অ্যাসাইনমেন্ট হবে যেটা, সেটা হচ্ছে যে এরকম ছবি ব্যবহার করে আপনারা নিজেরা কোটেশন পোস্ট এবং সোশ্যাল মিডিয়া ব্যানার বানাবেন নিজেদের মতো করে। দেখি আপনাদের আইডিয়া কেমন, কালার কম্বিনেশন কিরকম, ছবি ইউজ করে কিভাবে আপনারা ডিজাইন করেন। ক্যানভা হচ্ছে একটা আমাদের বেশি করে ভিন্ন ধরনের ব্যানার ডিজাইন করতে হবে, করেন আপনার ইচ্ছা আপনি কেমনে ব্যানার ডিজাইন করবেন। ক্যানভা হইতেছে একটা জাস্ট এডিটিং সফটওয়্যারের মতো, এটা অনলাইনে। আমরা ক্যানভা কালার হুইল করছিলাম না, এটা হচ্ছে ক্যানভা। এখানে কিছু টেমপ্লেট বানানো আছে ব্যানার ট্যানার বানানোর জন্য ইজিলি। যারা গ্রাফিক ডিজাইন পারে না, সহজ হিসেবে ওরা এরকম ব্যানার ডিজাইন করতে পারে এখানে সিম্পলি, বুঝা গেছে? ক্যানভা থেকে সহজে। প্রোভাইড দ্য লিংকস ইন এফবি, কিসের লিংক দিব? কি কোয়েশ্চেন আছে বলেন। আপনাদের নেক্সট ক্লাস আছে, দাঁড়ান অ্যাসাইনমেন্টটা একটু বলে দিই। নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের বৃহস্পতিবার, হাতে আছে 1 2 3 3 দিন, তার মানে 3 দুগুণে 6টা, তার মানে 3টা কোটেশন পোস্ট বানাবেন এরকম ছবি ব্যবহার করে, আর 3টা সোশ্যাল মিডিয়া ব্যানার এই টাইপের বা অন্য কোনো টাইপের অন্য আইডিয়া নিয়ে আপনি বানান। তিনটা বৃহস্পতিবারের মধ্যে, ঠিক আছে? 3টা সোশ্যাল মিডিয়া পোস্ট আর 3টা কোটেশন ব্যানার, যেটা ছবি ইউজ করে। অবভিয়াসলি আমরা ক্লিপিং মাস্ক করি নাই, ক্লিপিং মাস্ক ইউজ করে। কিংবা আপনি শেপ গ্রেডিয়েন্ট দিয়েও যদি করতে চান করতে পারেন, ইট ডিপেন্ডস। আপনি ব্যানার আপনার ইচ্ছা মতো বানান, দেখি আপনাদের কালার কম্বিনেশন আর আইডিয়া আর ফন্টের ইয়া কি অবস্থা। ছবি কই থেকে নেবেন? পিক্সেল, আনস্প্ল্যাশ, পিক্সাবে। আপনি কই ছিলেন? ক্লাসের শুরুতে জয়েন করেন নাই যারা, তারা ভিডিও দেখে নিয়েন, কারণ এটা আমি প্রথমে 3টা ওয়েবসাইটে ঢুকে দেখাইছি আপনাদের। ব্যানারে কি কি লিখতে হবে, বায়ার কি কি বলে দিবে। হ্যাঁ, বায়ার বলে দিবে ব্যানারে কি কি লিখতে হবে। 3টা কোটেশন আর 3টা ব্যানার ইউজিং ক্লিপিং মাস্ক। ইয়েস, ছবি ইউজ করে করবেন। কোনো লিংক দিবেন না, যেমন ভাবে করতে হবে আপনার নিজের ইচ্ছায়। দেখবো আপনাদের ক্রিয়েটিভিটি কেমন, সো আপনারা নিজেরা করেন। আপনারা গুগল থেকে খুঁজে বার করেন যে এই ব্যানার ভালো বা এই ডিজাইন ভালো, এরকম করলে ভালো হয়। আপনারা দেখে দেখে করেন আপনাদের আইডিয়া নিয়ে, কোনো বাধা নাই। আপনারা নিজেরা যদি ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করে বানাইতে পারেন তাও ভালো, তাহলে আমি আপনাদেরকে বলতে পারবো আপনাদের ইচ্ছা। আপনি এখন
দেখে দেখে বানাবেন নাকি নিজের আইডিয়া জেনারেট করে বানাবেন, ইটস আপ টু ইউ। একটা গ্রুপে লিংক লিখে দিবেন, একটু গ্রুপে, হ্যাঁ লিখে দিব সমস্যা নাই। আচ্ছা ও হ্যাঁ, ভিডিও লিংক নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, ঠিক আছে, ভিডিও লিংক টেমপ্লেট কি, টেমপ্লেট হচ্ছে এরকম কিছু ডেমো বানানো থাকে, এই যে আমরা বানাইছি না, এটা একটা টেমপ্লেট। এখানে কি ডেমো কথাবার্তা না সব, এটা কি কোনো বায়ারের দেয়া কন্টেন্ট, এইটাকে বলা হয় একটা টেমপ্লেট। বায়ার এটাকে নিবে সুন্দর করে, এই টেমপ্লেট বা আপনার একটা ডেমো ডিজাইন, এটার মধ্যে জাস্ট টাইপ করে এডিট করে নিজের কন্টেন্ট বসাবে, এখানে নিজের ডিজাইন কন্টেন্ট বসাবে, ওর ডিটেলস কত ডলার কি কি বসায় ওটাকে পোস্ট করে দিবে, এটাকে বলা হয় এক একটা টেমপ্লেট ডেমো। আচ্ছা আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম ভিডিও নিয়ে, ভিডিও ইউটিউবে দিলে হচ্ছে রেজুলেশন কমে যাচ্ছে, আপনাদের সমস্যা হচ্ছে, এই জন্য আমি গুগল ড্রাইভে আপলোড করে দিব, কিন্তু গুগল ড্রাইভে আমার হচ্ছে জায়গা নাই, ঠিক আছে। ইন দ্যাট কেস আপনাদের মধ্যে গুগল ড্রাইভ, ওয়াইফাই এবং নেট স্পিড, আপলোড সবকিছুর দিক দিয়ে ভালো কে, মানে ভালো বা সাপোর্ট দিতে পারবেন কে, ওয়াইফাই ভালো, আপনার ইউটিউব বেটার, দেখছেন এখন সবাই পাবলিক ইউটিউব করে, দেখছেন এখন আবার ইউটিউব করে, দেখছেন একজন বলে ড্রাইভে দেন। আপনারা একটু মারামারি করেন সবাই, যদি ইউটিউব পার্টি জিতে তাহলে আমরা ইউটিউবে যাব, আর যদি ড্রাইভ আলাদা জিতে ড্রাইভে দিব। আচ্ছা এখন আমাকে একটা চুজ, এই দেখেন ভাই দাঁড়ান, গ্রুপে যান সবাই, গ্রুপে যান, ফেসবুক গ্রুপে, আপনাদের এমনি হবে না, বেশিরভাগ ইউটিউব আমার চোখে পড়ছে, বেশিরভাগ ইউটিউব। আপনার হচ্ছে আমি পোল খুলতেছি, আপনারা ওখানে সব 1 মিনিট 2 মিনিট 3 মিনিটের মধ্যে সব আপনারা ওখানে ইয়া করবেন, ইউটিউব ড্রাইভ, যেটাতে ভোট বেশি হবে আমি সেটাতে আপলোড করব, সবাই ফেসবুক গ্রুপে যান। আমি ভিডিওটা পজ করে দিলাম।